আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন, ডাকনাম সায়েম। আমি সিএসসি 60 ব্যাচের বর্তমানে 1DM এ সেকশনের একজন ছাত্র। আমার আইডি হচ্ছে C253159। আমি সিএসসি 1121 এই কোর্সের সেমিস্টার ফাইনালের যে বিগত বছরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করব। তো আজকে আমরা স্প্রিং 25 এই সেশনের যেই সেমিস্টার ফাইনালের কোশ্চেন সেটাকে সলভ করতে বসলাম। তো আমরা জানি যে সেমিস্টার ফাইনালের কোশ্চেনগুলো নর্মালি দুইটা ভাগ থাকে, একটা গ্রুপ এ থাকে, একটা গ্রুপ বি থাকে। গ্রুপ এতে থাকে 20 নম্বর এবং গ্রুপ বিতে থাকে 30 নম্বর, তো টোটাল হচ্ছে 50। তো আমরা গ্রুপ এ থেকেই শুরু করি। ফার্স্টে ওয়ানের যেই ওয়ানের মধ্যে 3টা কোশ্চেন দেওয়া আছে, একটা এ, বি আর একটা সি। তো এ নাম্বার কোশ্চেনটা হচ্ছে 2 নম্বরের, মানে 2 মার্কসের। বি হচ্ছে 3 নম্বর এবং সি হচ্ছে 5 নম্বর। তো আমরা এ থেকেই শুরু করি। এতে আমাদেরকে একটা কোড দেওয়া আছে। এই কোডটার বলছে যে এই কোডটার আউটপুট কী হবে, এবং এখানে আরেকটা নিচে আরেকটা অ্যাড করছে, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে কন্টিনিউটার জায়গায় যদি আমরা ব্রেক বসাই তাহলে আউটপুট কী হবে। আমাদের কোশ্চেন হচ্ছে দুইটা। ফার্স্ট হচ্ছে আমরা এই কোডটার আউটপুট কী হবে সেটা বলবো, এক্সপ্লেন করব, এবং পাশাপাশি সেম কোডের মধ্যেই জাস্ট কন্টিনিউর জায়গায় যদি ব্রেক থাকে তাহলে কী হবে সেটা এক্সপ্লেন করব। তো আমি আমার বোঝানোর সুবিধার্থে এখানে আমি এই সেম কোডটাকে আমি হচ্ছে এখানে ভিএস কোডে আমি টাইপ করে রাখছি, কোশ্চেনগুলো উপরে লেখা আছে। আমরা এখান থেকেই বুঝবো আর কি। তো কোডটাতে মেনলি আমরা কী কী আছে সেটা একটু দেখি। আমি এগুলোকে একটু সরাই দিই। আমি কোডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে আই, একটা এক্স দেওয়া আছে। এক্সের একটা মান দেওয়া আছে, আই এর কোনো মান দেওয়া নাই। আইটা মূলত লুপে ইউজ করার জন্য ওখানে ডিক্লেয়ার করা। তারপর একটা ফর লুপ দেওয়া আছে, ফর লুপের ভিতরে একটা ইফ এলস দিয়ে কন্ডিশন আছে এবং কিছু প্রিন্ট আছে। লুপের বাইরে কি আরেকটা প্রিন্ট আছে। তো আমরা যেহেতু আমরা থিওরি কোর্সের কোশ্চেন সলভ করতেছি, তো আমরা এখানে ডিরেক্ট রান দিয়ে আমরা চেক করব না যে প্রিন্ট কি আসতেছে। তার আগে আমরা একটু জাস্ট কোডটা দেখে, আমাদেরকে যেহেতু খাতায় লেখা লাগবে আনসারটা, তা আমরা ওইভাবেই চিন্তা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। শুরুতে আমরা ফর লুপ থেকে স্টার্ট করি। এতটুকু তো আশা করি সবাই বুঝছে। ফর লুপ থেকে যদি স্টার্ট করি, i = 1 থেকে শুরু হয়েছে এবং কন্ডিশনটা হচ্ছে 5 এর ছোটো থাকতে হবে, তাহলে আমরা এই লুপটা চালাতে পারবো। তো ফার্স্টে যদি আমরা i এর মানটা যদি আমরা 1 থেকে যদি স্টার্ট করি তাহলে 5 এর থেকে ছোট, ঠিক আছে, কন্ডিশন ফিল আপ করছে, ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পরে এখন আমার i এর মান কত, আমি জাস্ট এখানে পাশে করে i কত এটা প্রতিবারে লিখে রাখবো আর কি, যে আমার i এর মান কোন লুপের, মানে আমি তো প্রথমবার এই লুপটা চালাচ্ছি, তো প্রথমবার আমার i এর মানটা হচ্ছে 1। তো i এর মান যদি এখন 1 থাকে তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে 2 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে ভাগশেষ যদি আমার 1 এর সমান হয় তাহলে আমার এই যে x মাইনাস ইকুয়াল টু i এইটা কাজ করবে। আর যদি এটা ফলস হয় তাহলে আমার এলসে গিয়ে x প্লাস প্লাস করবে। তো আমরা এটা মানে কি বুঝি, আমরা সবাই জানি x, এটার মানে হচ্ছে x ইকুয়াল টু x মাইনাস i। এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি আর কি। তো আমার এখন i এর মানটা হচ্ছে আমার এখানে 1। তো আমি যদি 1 এখানে i এর মান যদি 1 ধরি তাহলে 2 দিয়ে 1কে ভাগ দিলে তো ভাগশেষ 1 থাকে, যেহেতু ভাগফল শূন্য থাকবে, ভাগশেষ থাকবে 1। তো ঠিক আছে, এখন এটা কন্ডিশন যেহেতু ফিল আপ করছে, আমি এই জিনিসটা হচ্ছে কাজ করব এখন। তার মানে হচ্ছে x এর মান আমার এখানে কত আছে, 12 আছে। 12 থেকে আমি i বাদ দিব, i এর মান কত, 1। তার মানে প্রিন্টের এখানে আমি এখানে লিখে রাখবো যে ঠিক আছে, আমার x এর মানটা প্রিন্টে কিন্তু x প্রিন্ট করতে বলছে, ঠিক আছে। আর %d হচ্ছে আমরা, যেহেতু এটা ইন্টিজার ডেটা টাইপ, তাহলে আমরা ফরম্যাটে স্পেসিফায়ার হিসেবে %d ইউজ করব। তো x এর মান এখন কত, তাহলে 12 থেকে i বাদ দিব, i এর মান হচ্ছে 1। তো 12 থেকে 1 বাদ দিলে 11 থাকে। তাহলে প্রথমবার আমার লুপে যখন আমার i এর মান 1 তখন আমার প্রিন্ট হচ্ছে 11। এবার আমি কন্টিনিউর বিষয়টা কি, কন্টিনিউ বিষয়টা হচ্ছে যদি আমার কন্টিনিউর পরের লাইনে, কন্টিনিউর পরে তো আমার এখানে লুপ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি পরের লাইনে যদি অনেক কিছু থাকতো, লেটস সে এখানে প্রিন্ট দেওয়া আছে,
প্রিন্টএফ দিয়ে কিছু আছে, ঠিক আছে, অথবা স্ক্যানএফ দিয়ে কিছু থাকতে পারে, অথবা আরও অনেক কিছু থাকতে পারে। এগুলো হচ্ছে স্কিপ করে তারপরে পরের মানে এই মানে এগুলো স্কিপ করে লুপের বাইরে চলে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে মানে প্রিন্টে কন্টিনিউর কাজ। তো একবার এই লুপটা তো রান করছে, করার পরে আমি একটা আউটপুট পাইছি এক্সের। এবার আমার এখানে আইয়ের মানটা পরিবর্তন হবে দ্বিতীয়বার লুপটা চালানোর সময়। এখানে দেওয়া আছে যে প্লাস প্লাস আই, তার মানে হচ্ছে আমার আগে আই ছিল 1, এখন 1 বাড়বে, 1 বাড়ার পরে হবে 2। সো এবার আমি সেকেন্ডবার লুপটা চালাবো, তখন আইয়ের মানটা থাকবে 2। আইয়ের মান যখন 2, তখন আমি এবার ইফে গিয়ে কন্ডিশনটা চেক করি আবার, যে আইয়ের মান যদি 2 হয় তাহলে 2 দিয়ে 2কে ভাগ দিলে আমার ভাগফল থাকে 0। তার মানে আমি ইফের এই কন্ডিশনটা ফলস আসতেছে, তার মানে আমি এলসে চলে যাব। এলসে গিয়ে দেখতেছি এক্স প্লাস প্লাস দেওয়া আছে। আচ্ছা, এখন আমার এক্স যে প্লাস প্লাস দেওয়া আছে, এখানে এক্সের মানটা কত? এক্সের মান কি 12 হবে নাকি 11 হবে? 12 তো আমাকে শুরুতে বলে দিছিল, কিন্তু আমি যখন লুপটা একবার চালাইছিলাম, চালানোর পরে লাস্টে কিন্তু আমি এক্সের মানটা 11 পাইছি। তার মানে আমি এক্সের মান এখানে 11 হিসাব করব। 11 হিসাব করলে এক্স প্লাস প্লাস আমরা জানি যে এক্স প্লাস প্লাস মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তো 1 যদি আমি 11-র সাথে 1 যোগ করি, তাহলে আমার পরবর্তীতে সেকেন্ডবার যখন লুপটা চালাবো, তখন আমার এখানে এক্সের মানটা যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে কত? 12। আচ্ছা, এটাও গেল। এখন আবার সেম তৃতীয়বার লুপটা চলবে। এবার আমরা দেখবো যে আয়ের মান কত? 2 থেকে 1 বাড়বে, 1 বেড়ে হবে 3। তো 5-এর থেকে ছোট কন্ডিশন ফিল আপ করছে, তার মানে লুপ চলবে। আবার আমি চেক করব 3কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল কিন্তু 1 থাকে, ভাগশেষ 1 থাকে, তাহলে আমার এখানে এটা এটা এই কন্ডিশনটা ফিল আপ করবে। এখন আমার আয়ের মান কত? এখন আমার আয়ের মান হচ্ছে 3। এবং এক্সের মান কত? এক্সের মান আমি সেকেন্ডবারে যে লুপটা চালাইছি তখন আমি এক্সের মান পাইছিলাম 12। তাহলে এবারে আমার এখানে এক্স হিসেবে এই কন্ডিশন অনুযায়ী আমার এক্স কত হবে? এক্স হবে হচ্ছে 12 মাইনাস 3, তার মানে হচ্ছে কত হয়? 9 হয়। তার মানে তৃতীয়বার আমি যখন লুপটা চালাবো তখন আমার এক্সের মান হবে 9। এখন আবার আয়ের মান 1 বাড়বে, 1 বেড়ে হবে 4। কন্ডিশন দেখলাম যে ঠিক আছে, 5-এর থেকে ছোট আছে, তার মানে অবশ্যই এখন আবার লুপ চলবে। এখন যদি আমি আয়ের মান 5 ধরি, তাহলে 2 দিয়ে ভাগ দিলে আয়ের মান এখন 4, একটু ভুল হয়েছে, আয়ের মানটা এখন 4। তাহলে 4 যদি হয় তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা কি আর 1 থাকে? ভাগশেষ 1 থাকে না, 0 হয়ে যায়। তার মানে আমি এখানে এই কন্ডিশনটা আমার ফলস হচ্ছে। আমি এলসে যাব, এলসে গিয়ে দেখতেছি যে এক্স প্লাস প্লাস, তার মানে হচ্ছে +1 হবে। এখন আমার এক্স কত? থার্ড লুপটা যখন আমি চালাইছি তৃতীয়বার, তখন আমার এক্সের মান ছিল 9, তার মানে এক্স প্লাস প্লাস করলে এখন হবে কত? 10। এবার আমি আবার যদি লুপটার এখানে কন্ডিশনটাতে আসি, এখন কিন্তু আমার এক্স আই এর মান 4 থেকে 1 বেড়ে 5 হয়েছে। এখন আমার কন্ডিশন কি আর ফিল আপ করতেছে না। এখন আমাকে কন্ডিশন বলছে আই লেস দেন 5 যখন হবে তখন আমার লুপটা চলবে। এখন আই এর মানও 5, কন্ডিশনও দেওয়া আছে 5, এটা ইকুয়াল হয়ে গেছে, এটা কিন্তু আর আইটা কিন্তু ছোট নাই। তার মানে আমার এখন আর লুপটা কিন্তু চলবে না, লুপটা এখানেই শেষ। এখন আমি লুপের বাইরে আসবো। লুপের বাইরে এসে কি আছে দেখি, প্রিন্টএফ দেওয়া আছে, নিউ লাইন দিছে, ঠিক আছে। তার মানে আমি যে এইখানে যে একটা প্রিন্টএফ আমি করছি, এই প্রিন্টএফের এখানে তো নিউ লাইন দেওয়া নাই, তো এখানে এটা এখানে দিছে আর কি। তার মানে এই লাইনটা আমার ফার্স্টে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে একটা নিউ লাইনে চলে যাবে, তারপর এক্স ইকুয়াল টু %d দেয়া, তারপর এটা এক্স দেয়া। আচ্ছা, এইটা কোন এক্স? এটা কি 12 হবে নাকি 11 নাকি এখানের কোনো একটা? এখানে যে লাস্টে আমি যে এক্সটা পাইছি সেটাই এখানে প্রিন্ট হবে। মানে হচ্ছে এক্স আমি এখানে 12 দিয়ে আমি এই কোডটা শুরু করছিলাম, বাট এই 4বার আমি যে লুপটা চালাইছি, এই 4বার এই লুপটা চালানো অবস্থায় এক্সের মানগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হইতে হইতে লাস্ট আমার যেই এক্সের ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে লুপের বাইরে গিয়ে প্রিন্ট হবে। তার মানে এখানে এক্সের মান আমি বলতে পারি যে আমি আউটপুট হিসেবে এখানে কি পাইতেছি? আউটপুট হিসেবে আমি পাইতেছি এক্স ইকুয়াল টু 10। আচ্ছা, তার মানে আমি এখানে এই কোডটার আউটপুট হিসেবে আলটিমেটলি এই লাইনটা পাচ্ছি এবং একটা নিউ লাইন দিয়ে এই লাইনটা পাচ্ছি। এবার আমি একটু এটাকে রান করে দেখি যে
আসলেই কি এটা হচ্ছে কিনা। এবার আমি একটু আমার সাথে মিলাই। এখানে আমার আউটপুট আসছে 11, তারপর 12, তারপর 9, তারপর 10। আমার এখানেও আমার আসছিল 11, 12, 9, 10, তার মানে মিলছে। পরেরটা কি, পরেরটা হচ্ছে x=10, এখানেও x=10, তার মানে আমাদের সলিউশনটা ঠিক আছে। তার মানে এইখানে আমাকে যেই কোডের যেই নর্মাল আউটপুট সেটা যে এক্সপ্লেন করতে বলছে সেটা আমরা এখন করে ফেললাম। এখন লাস্টে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কন্টিনিউ জায়গায় যদি আমি ব্রেক ইউজ করি, মানে এইখানে যে কন্টিনিউ আছে, কন্টিনিউ জায়গায় যদি আমি ব্রেক ইউজ করি তাহলে কি হবে। হ্যাঁ, মানে এইখানে আউটপুটের মধ্যে কি চেঞ্জটা আসবে। আচ্ছা, ব্রেকের অর্থটা কি? ব্রেকের অর্থটা হচ্ছে আমি কোনো একটা কোডের যে কোনো একটা লাইনে যদি ব্রেক ইউজ করি, আমি যদি এটা কোনো লুপের মধ্যে ব্রেকটা ইউজ করি, তাহলে হচ্ছে ও ওই ব্রেকটা লাইনটা যখন পাবে সাথে সাথে ওইখানের যা কিছু আছে সবগুলা থেকে বের হয়ে পরবর্তী স্টেপে চলে যাবে। তার মানে হচ্ছে আমি যখন এখানে কন্টিনিউ দিছিলাম, কন্টিনিউর পরে আমি যদি লুপের ভিতরেই কোনো লাইন আমি ইউজ করি, সেটাকে ওরা স্কিপ করে লুপটার শুরুতে চলে যাবে। বাট আমি যদি ব্রেক ইউজ করি তাহলে পুরো লুপটাই আর চালাবে না, মানে এই লুপটা থেকে একেবারে বের হয়ে যাবে। লুপটা আবার শুরু থেকে কিন্তু সেকেন্ড টাইম আবার শুরু করবে না। ব্রেকের মিনটা হচ্ছে এটা। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা একটু আবার এখন মানে শুরু থেকে আবার একটু দেখি যে আমরা যখন দেখছিলাম 1 থেকে স্টার্ট হয়েছিল আই মানটা, তো 1 দিয়ে আমরা পাইছিলাম এখানে এই আইয়ের মান যখন 1 থাকে তখন আমরা এখানে প্রিন্ট হিসেবে এক্সের ভ্যালু হিসেবে 11 পাইছিলাম। এই 11 পাওয়ার পরেই কিন্তু ব্রেকের লাইনটা আসছে। তার মানে ব্রেকটা আমি যখন পাইছি তখন কিন্তু আমি লুপটা থেকে একেবারে বের হয়ে যাব, লুপ কিন্তু আর চলবে না। তারপরে গিয়ে এই যে লাস্টে এসে এক্সের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। তো যেহেতু লুপ আর চলতেছে না, তা আমি একবার রান করার সময় এক্সের মান কত পাইছিলাম, 11 পাইছিলাম। তার মানে এখানে কি আর 10 হবে? তখন আর এখানে 10 হবে না, এখানে 11 হবে। আর এখানে এই যে 12, 9, 10 এগুলা কি আর হবে? হবে না, কারণ আমি লুপটা তো একবারই চালাতে পারতেছি। একবার চালানোর পরে যখন ব্রেক পাইছি, ব্রেক পাওয়ার কারণে আমি লুপটা কিন্তু সেকেন্ড টাইম আমি আর চালাবো না, লুপটা থেকে বের হয়ে যাব। বের হয়ে লুপের বাইরে যা আছে পরবর্তী লাইনগুলো এগুলো এক্সিকিউট করব। তার মানে আমি ব্রেক যখন ইউজ করব, আমি এখানে লিখে দিই, ব্রেক যখন ইউজ করব তখন আমার ফার্স্ট লাইনে থাকবে হচ্ছে 10, তারপরে একটা নিউ লাইন থাকবে, নিউ লাইনে দিয়ে গিয়ে আমি হচ্ছে এটা 11 হবে। ফার্স্ট হচ্ছে আমার 11 প্রিন্ট হবে, যেহেতু আমার আই এর মান যখন 1 তখন আমার এখানে এক্সের ভ্যালু 11 আসতেছে। তো আমার ফার্স্ট লাইনে যদি আমি ব্রেক ইউজ করি, সেম কোডটা পুরাটাই সেম থাকবে, জাস্ট এখানে ব্রেক থাকবে। তখন আউটপুট হিসাবে আমার এখানে 11 হবে ফার্স্ট লাইনে, তারপর একটা নিউ লাইন, নিউ লাইনটা আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট এই সিম্বলটা দিয়ে আমি মিন করছি নিউ লাইনটা। নিউ লাইনের পরে তারপর x=, আমার যে ভ্যালুটা ছিল সেটা 11 এখানে প্রিন্ট হবে। আচ্ছা, এখন এই কোডটা আমি আবার রান করে দেখি। এখন তার কন্টিনিউ না, এখন ব্রেক আছে। সেম কোডটা আমি এখন যদি রান করি, এই যে আমরা এখন যেটা দেখছিলাম সেটাই আসছে, যে ফার্স্টে প্রথম লাইনে 11 আসছে, কারণ আমি আই এর মান যখন 1 পাইছি একবার রান করছে, একবার রান করাতে আমার এক্সের ভ্যালু 11 পাইছে। তারপর লুপ থেকে পুরোপুরি বের হয়ে গেছে, বের হয়ে আমার x=11 ওইটা প্রিন্ট করছে। তো আশা করি আমরা এই 1 এর কোশ্চেনটা পুরোপুরি ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, আমরা এবার বি নাম্বার কোশ্চেনটাতে যাই, 1 এর বি নাম্বার কোশ্চেনটাতে কী বলা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করি। যে এখানে একটা কোড দেওয়া আছে আমরা দেখতেছি, এবার এটার উপর কোশ্চেনটা কী আছে দেখি। এখানে বলছে দ্য ফলোয়িং কোড ইজ সাপোজ টু চেক ওয়েদার অ্যান ইনপুট নাম্বার ইজ এ প্যালিন্ড্রোম অর নট। অর্থাৎ আমি একটা ইনপুট হিসেবে আমি একটা ইন্টিজার নাম্বার নিব। আচ্ছা, এটা পরবর্তী বলছে যে ইন্টিজার নাম্বার আমরা এখানে দেখতে পারতেছি x_f দিয়ে হচ্ছে পার্সেন্ট ডি দেওয়া আছে, তার মানে আমার এখানে ইন্টিজার নাম্বারই হবে। আচ্ছা, একটা ইন্টিজার নাম্বার আমি হচ্ছে এখানে ইনপুট হিসেবে নিব। এই ইনপুট নেওয়া যে নাম্বারটা আছে সেটা কি প্যালিন্ড্রোমিক নাকি না সেটা চেক করতে হবে। যদি প্যালিন্ড্রোমিক হয় পরবর্তীতে আমরা দেখতেছি যে এখানে প্রিন্টএফ হিসেবে প্যালিন্ড্রোম লেখা, আর যদি না হয় তাহলে নট প্যালিন্ড্রোম লেখা।
আচ্ছা, প্যালিন্ড্রোম জিনিসটা কি সেটা আমরা আগে একটু দেখব। তার আগে আমি কোশ্চেনটা আমি আবার পুরোটা পড়ি, বাকিটা বলছে যে হাউএভার ইট প্রডিউসেস ইনকারেক্ট রেজাল্টস ফর সাম ইনপুটস, অর্থাৎ আমি এই কোডটার মাধ্যমে কিছু ইনপুটের জন্য ভুল রেজাল্ট আমি এখান থেকে পাই। আচ্ছা, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য কারেন্ট ভার্সন ফর এ পজিটিভ ইন্টিজার ইনপুট, কারেক্ট দ্য লজিক। বলছে যে আমি যেহেতু এখানে বলে দিছে যে কিছু সব নাম্বারের জন্য এখানে হচ্ছে সঠিক আউটপুট দেয় না, কিছু নাম্বারের জন্য এখানে ভুল আউটপুট দেয়, তো এটা কারেকশন করতে হবে এবং যেই এটার যেই মানে সঠিক যে ভার্সনটা সেটা আমার এখানে লিখতে হবে আর কি। ঠিক আছে, এডিট করে এটার মধ্যে কী কী এডিট করতে হবে সেগুলো এডিট করে তারপরে আমাকে কোডটা হচ্ছে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে প্যালিন্ড্রোম জিনিসটা আসলে কি। আমি আমার এখানে ভিএস কোডের ইয়াতে চলে আসি। আমি জাস্ট হচ্ছে প্যালিন্ড্রোমটা কি সেটা একটু উপরে দিকে কি বুঝাই দিই। প্যালিন্ড্রোম মানে হচ্ছে আমার যদি 3টা বা 2টা 3টা যতটাই নাম্বার থাকুক না কেন বা এর বেশি থাকুক না কেন, এটার লেফট সাইড থেকে আমি যেই সিকোয়েন্সের যে নাম্বারগুলো পাবো, রাইট সাইড থেকেও সেম সিকোয়েন্সে সেম নাম্বারগুলাই পাবো। অর্থাৎ আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে নিলাম হচ্ছে 1 2 1, এখন এখানে কিন্তু আমার এই 1 এই দিক থেকে আমি যদি দেখি যে ফার্স্টে 1 আসছে, তারপর 2 আসছে, তারপর 1 আসছে, এটা হচ্ছে লেফট সাইড থেকে। রাইট সাইড থেকে যদি আমি আবার যাই তাও কিন্তু সেম 1 2 1। তো এই যে এই নাম্বারটা 1 2 1 নাম্বারটা, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক নাম্বার। সেম আমি আরও উদাহরণ দিতে পারি যে এখানে 1 1 দিলাম, এদিকে আরেকটা 1 বাড়িয়ে দিলাম, তো সেমই কিন্তু আসে যে এদিক থেকে আমি 1 1 2 1 1, আবার রাইট সাইড থেকে 1 1 2 1 1। তো এই নাম্বারগুলোকে আমি হচ্ছে প্যালিন্ড্রোমিক নাম্বার বলি। আমাকে একটু সাজেস্ট করতেছে, আমি এটা শর্টকাটের জন্য নিলাম। প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে এগুলা। আচ্ছা, এবার আমি আসি যে আমি এখান থেকে যে কোডটা আছে সেই সেম কোডটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি আগে থেকে। এবার আমি দেখি যে এখানে কী কী ভুল আছে। আমি দেখলাম যে এখানে নাম দিয়ে একটা ইন্টিজার নেওয়া আছে, অরিজিনাল একটা দেওয়া আছে, রিভার্সড একটা নেওয়া আছে। তো আমি এখানে বুঝতে পারতেছি যে আমি নামটা হচ্ছে স্ক্যানএফ দিয়ে নিলাম, এই যেটা আমি ইনপুট নিচ্ছি সেটা। তারপর এখানে একটা হোয়াইল লুপ চালাইছে, হোয়াইল লুপটার ওখানে কন্ডিশন দেওয়া আছে 0 থেকে বড় হইতে হবে, মানে হচ্ছে যেহেতু ইন্টিজার নাম্বার পজিটিভ ইন্টিজার কথা বলছে এখানে কোশ্চেনে, সেজন্য আমি এই কন্ডিশনটা দিলাম 0 থেকে বড় হইতে হবে। আচ্ছা, তারপর এখানে ভিতরে আমার যেই প্যালিন্ড্রোম হওয়ার জন্য যে লজিকগুলো কাজ করছে লজিকগুলো কিছু দেওয়া আছে, আর পরবর্তীতে এখানে একটা রিভার্সড দেওয়া আছে দেখতেছি, রিভার্সড এবং অরিজিনাল দুইটা যদি সেম হয় তাহলে হচ্ছে প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে নট প্যালিন্ড্রোম। মানে হচ্ছে অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমি যেটা দিয়েছিলাম সেটা, এবং রিভার্সড হচ্ছে আমি যে দেখলাম যে এটাকে মানে এটাকে যদি আমি রিভার্সড করি যেটা হবে সেটাই কিন্তু আমার মানে অরিজিনাল সাথে যদি মিল থাকে তাহলে এটা প্যালিন্ড্রোম নাম্বার। তো এটাকে একবার রিভার্স করা হচ্ছে, রিভার্স করে তারপর চেক করা হচ্ছে যে অরিজিনাল সাথে কি মিল আছে কিনা, যদি সমান সমান হয় তাহলে হচ্ছে এটা প্যালিন্ড্রোম। আচ্ছা, এখন আমরা এখানে ভুল কোথায় আছে এটা একটু দেখার চেষ্টা করি। তার আগে এটা যদি আমি রান করি তাহলে কি হতে পারে, আমরা জাস্ট এমনি চিন্তা করি, কিছু রান না করি, জাস্ট দেখি কি হতে পারে। মানে ধরলাম আমি হচ্ছে এখানে স্ক্যানএফ হিসেবে ইনপুট হিসেবে আমি 1 2 1 একদম সিম্পল এটা নিলাম, 1 2 1 নিলাম। সো 1 2 1 যদি আমি নেই তাহলে এটা নামের মধ্যে আছে, ঠিক আছে। এবার এটা 0 থেকে বড় আছে, কন্ডিশন ফিল আপ করলো, হোয়াইল লুপের মধ্যেও ঢুকলো, ঠিক আছে। ডিজিট আমি একটা নতুন ভ্যারিয়েবল দেখতেছি। আচ্ছা, ডিজিট দিয়ে আমরা দেখতেছি যে নামটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা আছে সেটাকে ডিজিটের মধ্যে রাখতেছে। আচ্ছা, ঠিক আছে, এটাও সমস্যা নেই। মানে হচ্ছে 10 দিয়ে আমি যদি 121কে 10 দিয়ে ভাগ দিই, আমি যদি এখানে কমেন্ট আউট করে দেখাই যে 121কে আমি হচ্ছে 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে প্রথমবার যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে আমার লাস্টের যে সংখ্যাটা সেটা আসবে, মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, ওখানে হচ্ছে সলিউশনটা সহ দিয়ে দিচ্ছে, এটা আমি একটু স্কিপ করব। তো প্রথমবার আমি যখন 10 দিয়ে ভাগ দিব তখন কিন্তু আমার লাস্টের যে নাম্বারটা সেটা আসে। তো এটাকে আমি হচ্ছে ডিজিটের মধ্যে রাখলাম। এবার আমার তো একটা রিভার্স নাম্বার দরকার, রিভার্স নাম্বার হিসেবে একটা আমার নাম্বার দরকার, আমি যেটা ইনপুট দিয়েছি সেটা একটা রিভার্স নাম্বার দরকার। সেজন্য আমি এখানে রিভার্সড ইকুয়াল টু রিভার্সড ইন্টু 10 প্লাস ডিজিট দেওয়া, মানে হচ্ছে আমরা জাস্ট ওয়ানটাই যদি ধরি
তাহলে কি হয় দেখা যাক। 1 ধরলাম, 1 ধরে হচ্ছে ডিজিট হিসেবে 1 ধরলাম। রিভার্সটা আমার কত? রিভার্স হিসেবে কিন্তু শুরুতে 0 দেওয়া আছে। 0 দেওয়া কেন? কারণ আমি রিভার্সড হিসেবে তো মানে কিছু একটা ডিক্লেয়ার আগে করতে হবে। হ্যাঁ, রিভার্সডের মধ্যে আমি একটা সংখ্যা হচ্ছে 10 দিয়ে এরকম ভাগ দিয়ে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে রিভার্সডের মধ্যে ঢুকাবো। ঠিক আছে? তো আগে যদি আমি কোনো কিছু না দিয়ে থাকি তাহলে এখানে তো আমি স্টোর করার জন্য কিছু পাবো না। সেজন্য এটা ইকুয়াল টু 0 দেওয়া। এখন আমি একবার 10 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ হিসেবে কিন্তু 1 পাইছি, সেটা আমি ডিজিটের মধ্যে রাখলাম। এবার এই ফর্মুলাটা যদি আমি হিসাব করি কি হইতে পারে, এখানে হবে হচ্ছে রিভার্সড হিসেবে 0 ছিল, তো এটার সাথে হচ্ছে 10 গুণ হবে, সরি আমি ভুল লিখে ফেলছি, 10 গুণ হবে, 10 গুণ হয়ে হচ্ছে প্লাস হচ্ছে 1 হবে। তাহলে এখানে ইকুয়াল টু কিন্তু আমার 1 আসে। ঠিক আছে, ঠিক আছে, 1 আসে। এখন রিভার্সটার মধ্যে কিন্তু আমার এই 1টা জমা হয়েছে। আচ্ছা, এবার আমার লুপ শেষ, লুপ থেকে বের হয়ে গেলাম। লুপ কি আবার চলবে? চলবে, কারণ নাম্বারটা 0 থেকে বড়, 1 to 1। আমি কিন্তু নাম্বার আপডেট করি নাই, তার মানে আমি এখানে একটা ভুল পাইছি। নাম্বারটা আপডেট না করার কারণে আমার নাম্বার ইকুয়ালটা আমি ইনপুট হিসেবে যেটা নিয়েছি সেটাই কিন্তু বারবার থেকে যাচ্ছে। এখন এই লুপটা একবার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ও আবার দেখতেছে 0 থেকে বড়। ঠিক আছে, 0 থেকে বড়, আবার লুপটার ভিতর ঢুকবে, ঢোকার পরে সেম কাজ আবার করবে, আবার 1 পাবে, রিভার্সটার মধ্যে আবার 1 অ্যাড করবে। তো এই যে এই লুপটা কখনো কি এন্ড হবে? এন্ড হবে না, কারণ নাম্বার আমি চেঞ্জই করতেছি না। এখন আমার আসলে আমি চাচ্ছি কি মূলত? আমি চাচ্ছি যে এই আমি যেটা ইনপুট নিছি এইটার যেই একটা রিভার্সড ভার্সন ক্রিয়েট করা, মানে এটা রিভার্স ভার্সন তো এটাই হবে যেহেতু এটা প্যালিন্ড্রোম নাম্বার। তো এটার লাস্টের সংখ্যাটা আমি আগে নিব, সেটা প্রথমে রাখবো, তারপর সেকেন্ড লাস্ট সংখ্যাটা নিব, সেটা সেকেন্ডে রাখবো, তারপরে এদিক থেকে এর আগের সংখ্যাটা নিব, সেটাকে তারপরে রিভার্সডের পরের সংখ্যা হিসেবে রাখবো। এইভাবে করে রেখে আমার যখন প্রতিটা সংখ্যা আমি রিভার্স করে ফেলছি, তারপর আমি মিলাবো যে অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারটা কি সেম আছে কিনা। যদি সেম থাকে তাহলে প্যালিন্ড্রোম, যদি মিল না থাকে তাহলে হচ্ছে নট প্যালিন্ড্রোম। এটা কিন্তু পরবর্তীতে দেওয়া আছে। এখন এখানে আমার ভুলটা কোথায় আসলে? আমি যে নাম্বারটাকে চেঞ্জ করতেছি না বারবার, আমি জাস্ট 10 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে স্টোর করে রাখতেছি। তো এটা তো আমার এই আজীবন চলতেই থাকবে, এই লুপ, এটা কখনো শেষ হবে না। তাহলে এটাকে আপডেট করার জন্য আমার এখানে এক্সট্রা একটা লাইন লিখতে হবে, যেটাই আমার কারেকশন হিসেবে আমার এখানে বলে দিচ্ছে বারবার। এটা হচ্ছে নাম ইকুয়াল টু হবে না, আমি ভাগ করে যেটা আমি 10 দিয়ে ভাগ করতেছি সেটা আমি আবার নামের মধ্যে রেখে দিব। এটা হচ্ছে গিটহাব কোপাইলটের কারণে আমার এখানে সলিউশনটা বারবার পরের লাইনে চলে আসতেছে। আমরা এটা স্কিপ করব, আমরা বুঝে বুঝে আগানোর চেষ্টা করব। আচ্ছা, এখন এই লাইনটার মিনিংটা আসলে কি? আমি যদি এই যে এই লাইনটার মিনিংটা হচ্ছে আমি 10 দিয়ে যে ভাগ করছি, ভাগশেষটা ডিজিটের মধ্যে নিছি, এটা সমস্যা নেই। এখন পরের বার তো আমি ওই সংখ্যাটাকে বাদ দিয়ে আমি আবার হিসাব করব, কারণ ওই সেম সংখ্যাটা তো আমার আর দরকার নেই। তাহলে ওই 1টা আমি লাস্টের সংখ্যাটা এটা আমি বাদ দিয়ে যেটা থাকে সেটাকে আমি আবার ধরবো লুপের মধ্যে। তো সেটার জন্য আমার কী করতে হবে? 10 দিয়ে যে ভাগ দিছি ওই ভাগফলটাই তো আমার ওই সংখ্যাটা। এই যে 121কে আমি যে 10 দিয়ে ভাগ দিলাম, ভাগশেষ তো 1 থাকছে, ঠিক আছে, বাট ভাগফলটা কি? ভাগফলটাই তো আমার 1 2 12। এইটাকে আমি আবার নামের মধ্যে স্টোর করে দিব। এই লাইনটার আসলে মিনিং কি? এই লাইনটার মিনিং হচ্ছে নাম ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 10। ঠিক আছে, তার মানে হচ্ছে নাম হিসেবে আমার 1 to 1 ছিল, এটাকে আমি একবার 10 দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে ভাগফল হচ্ছে আমার কত? 1 2 মানে 12। সেটাই আমি আবার নামের মধ্যে ঢুকাই দিছি। এবার আমার এই লুপটা যখন আবার চলবে, এখন আমার নাম কত? 1 to 1 কিন্তু নাই, এখন কিন্তু 12 হয়ে গেছে। 12টা কি 0 থেকে বড়? ঠিক আছে, বড়। এবার আমি আবার 10 দিয়ে ভাগ দিব, এখন আমার কিন্তু এখানে 1 to 1 আর নাই, এখন হচ্ছে কি 1 2। তো এটাকে যদি আমি এখন 10 দিয়ে ভাগ দিই, ভাগশেষ হিসেবে কত থাকে? ভাগশেষ হিসেবে কিন্তু 2 থাকবে, কারণ এবারে আমার এইখানে লাস্টের সংখ্যাটা কিন্তু 2, আমি এখানে 2 পাবো কিন্তু। ঠিক আছে, এখন 2, এখন এখানে যদি আমি আবার ক্যালকুলেশনটা আবার করি যে কি হতে পারে, এখন রিভার্সটে আমার এর আগের সংখ্যা কত ছিল? 1 ছিল, কারণ আমি তো
এই ক্যালকুলেশনটা যা করতেছি এটা আমি রিভার্সডের মধ্যে হচ্ছে আবার জমা করে রাখতেছি। তো প্রথমবার যখন লুপ চালাইছিলাম তখন আমার রিভার্সটা এখানে এটার ক্যালকুলেশন আসছিল 1, তার মানে হচ্ছে প্রথমবারে লুপ চালানোর পরে রিভার্সটের মানটা এখন আর 0 নাই, এখন হচ্ছে 1 হয়ে গেছে। এখন আমি সেকেন্ডবার যখন আমি হিসাব করব তখন এই রিভার্সটা কিন্তু আমি আর 0 ধরবো না, এটা 1 ধরবো, ঠিক আছে? কারণ আমার প্রথমবারে আমি রিভার্সটের মানটা আমি নতুনভাবে পাইছি। তো এখানে হচ্ছে 1 হবে, 1 ইন্টু হচ্ছে 10 প্লাস হচ্ছে ডিজিট হিসেবে এখন কি পাইছি আমি? ডিজিট হিসেবে কিন্তু আমি প্রথমবারে পাইছিলাম 1, এবারে পাইছি 2। তো ডিজিট হিসেবে আমার এখানে 2 হবে। তো এটার আনসারটা কি? এটার আনসার হচ্ছে 1 2, ঠিক আছে? আমি এটা আপাতত এখানে রাখলাম। এবার এখানে পাইছি আমি কত? রিভার্স হিসেবে 1 2 পাইছি। এখন আমার নামটাকে কিন্তু আমি আবার নতুনভাবে মানে এটাকে কি বলবো, নবায়ন করবো আর কি। যে প্রথমে আমি 1 2 1 পাইছিলাম, সেটাকে 10 দিয়ে ভাগ দেওয়ার পরে 1 2 পাইছি, এবার আবার 10 দিয়ে ভাগ দিব, কারণ আমার এই লাস্টের সংখ্যাটা নেওয়া কিন্তু শেষ, এটা নেওয়ার দরকার নেই। এখন এটাকে আবার যখন আমি 10 দিয়ে ভাগ দিব তখন আমি কি পাবো? তখন আমি এখন আমার 12কে আমি যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে আমার লাস্টে জাস্ট এই 1টা বাকি থাকে, ঠিক আছে? এবার তৃতীয়বার আমি আবার লুপটা চালাবো। তৃতীয়বার লুপটা চালানোর সময় দেখতেছি যেখানে আমার এখন নাম ইকুয়াল টু 1, লাস্টের একদম লাস্ট পর্যন্ত আমি 1 পাইছি। 1টা 0 থেকে বড়, ঠিক আছে, কন্ডিশন ট্রু, ভিতরে ঢুকবে। ঢোকার পরে এবার নামটাকে 10 দিয়ে ভাগ দিবে। ভাগ দেওয়ার পরে এখন কত থাকবে? এখন থাকবে 1। 1কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই, ভাগফল হচ্ছে 1ই থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার রিভার্সটের মধ্যে আমার সেকেন্ড টাইম আমি যখন লুপটা চালাইছিলাম তখন আমার রিভার্সটের মান কত ছিল? রিভার্সটের মান ছিল 1 2। তো এখন আমি যখন এই ক্যালকুলেশনটা করব তখন এই যে ইকুয়ালের এই রাইট সাইডে আমার এই রিভার্সটের মানটা কত থাকবে? 12 থাকবে। সো আমি 12 ইন্টু 10 প্লাস ডিজিট এখন কত? ডিজিট হচ্ছে 1, তাহলে আমার 1 থাকবে। এটাকে যখন আমি কাউন্ট করব তখন আমার 1 to 1 আসবে, ঠিক আছে? এখন এই 1 to 1টা আমার রিভার্সটের মধ্যে ফাইনালি জমা হয়েছে। এখন নামটাকে আমি যখন আবার নতুন করে নবায়ন করব, এখন আমার নাম ইকুয়াল টু 1 ছিল, 1টাকে আমি 10 দিয়ে ভাগ দিলে অ্যাকচুয়ালি কিছুই থাকে না। আমি আবার তাও দেখাই দিই যে 1কে হচ্ছে আমি 10 দিয়ে ভাগ দিলাম, ইকুয়ালটি কিন্তু আমার 0ই থাকবে, ঠিক আছে? কারণ ভাগশেষটাই হচ্ছে 1 থাকে, তো ভাগফল হিসেবে কিছু থাকে না। এবার আমার নাম ইকুয়ালটি কিন্তু 0 হয়ে গেছে। এবার আমি যদি আবার হোয়াইল লুপটা চালাতে যাই এখন কিন্তু চলবে না, কারণ নাম কন্ডিশন দেওয়া ছিল নাম ইজ গ্রেটার দেন 0। তো এখন তো ইকুয়াল হয়ে গেছে, গ্রেটার দেন এই কন্ডিশনটা এখন আর ট্রু হচ্ছে না, ফলস হচ্ছে। এখন আমার লুপটা কিন্তু শেষ। তো আলটিমেটলি আমি এখান থেকে কী পাচ্ছি? রিভার্সড একটা পাচ্ছি, যেটা আমি ইনপুট হিসেবে নিয়েছিলাম এটাকে একটা করে সংখ্যা আমি নিছি। এই সংখ্যাটাকে মানে ভাগশেষের মাধ্যমে, ভাগশেষ এই মড ইউজ করার মাধ্যমে হচ্ছে আমি ভাগশেষটাকে নিয়ে এই সংখ্যাটাকে শুরুতে আবার অ্যাড করে দিছি। অ্যাড করার যে ফর্মুলাটা কী ছিল? ফার্স্টে আমি রিভার্স ইকুয়াল টু 0 নিয়েছিলাম, এটার সাথে 10 দিয়ে গুণ করে ওই ডিজিটটা যোগ করে দিছি। তাহলে ঘটনা ঘটছে কি, আমার যেই সংখ্যাটা আমি বারবার ভাগশেষ হিসেবে পাচ্ছিলাম সেটাকে আমি অ্যাড করে দিতে পারতেছি পাশাপাশি। ফার্স্টে 1 ছিল, তারপরে আবার দ্বিতীয়বার চালানোর পরে 1-এর সাথে 2 একটা আসছে, এটার সাথে আবার তৃতীয়বার চালানোর কারণে 1 একটা আসছে। আলটিমেটলি আমার এটা রিভার্সড ভার্সন হিসেবে আমি এই লুপটা চালানোর কারণে আমি এটা রিভার্সড একটা নাম্বার আমি কিন্তু পাই গেছি। আর শেষের দিকে বারবার যখন লুপটা চালাচ্ছি আমার তো সেম নাম্বার দিয়ে আমি লুপটা বারবার চালাবো না, এই নাম্বারটাকে আমার আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য লাস্টে হচ্ছে নাম ইকুয়াল নাম ডিভাইডেড বাই 10, এটা আমি লিখলাম। এখন আমার লুপটা শেষ। আমি এখান থেকে এই লুপটা থেকে মূলত পাচ্ছি কি? পাচ্ছি হচ্ছে রিভার্সড। তো রিভার্সড হিসেবে আমি পাইলাম এখানে 1 to 1 যদি আমি ইনপুট দিই তাহলে রিভার্সড হিসেবে আমি 1 to 1 পাচ্ছি। এবার আমি লুপ থেকে বের হব। লুপ থেকে আমার বের হওয়ার পরে দেখতে হবে কি আমি যেটা পাইছি, যেটা রিভার্সড হিসেবে পাইছি, সেটা আমি যে ইনপুট নিয়েছিলাম এটার সাথে কি মিল আছে কিনা। তো এখানে ইফ দিছে, ঠিক আছে, এটা লিখছে, বাট এখানে একটা ভুল আছে। আমরা জানি যে ইকুয়াল দুইটা হইতে হয়, যদি আমি সত্যি কিনা বা সমান কিনা এটা যদি আমি বলতে চাই তাহলে এখানে দুইটা ইকুয়াল দেওয়া লাগে। তো এটা একটা ভুল, এটা আমরা সলভ করলাম, ঠিক আছে? তো রিভার্সড আর অরিজিনাল যদি সেম থাকে তাহলে এটা প্যালিন্ড্রোম, আর এলস হলে নট প্যালিন্ড্রোম। আচ্ছা, এখন কি আমাদের কোড কি কমপ্লিট? না, এখানে একটা ভুল আছে। এই অরিজিনালটা কি আসলে? অরিজিনাল কি আমি কিছু ভ্যালু এখানে অ্যাসাইন করছি? করিনি, জাস্ট এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা ছিল। তো অরিজিনাল মূলত আমি বোঝাতে চাচ্ছি এখানে নাম্বার আমি যেটা ইনপুট নিয়েছিলাম সেটাই। তো এটা কিন্তু আর এখানে এটা আলাদা করে ডিক্লেয়ার করা হয় নাই। তো আমি এটা ডিক্লেয়ার কোথায় করব? লুপের ভিতর করব নাকি বাইরে করব?
অবভিয়াসলি বাইরে করব, এবং লুপটা চলার আগে করব নাকি পরে করব, কারণ আমি নাম নিয়ে কিন্তু লুপের মধ্যে কাজ করতেছি। তো নামটা দিয়ে যদি আমি লুপের পরে যদি অরিজিনালে ঢুকাই, তাহলে কিন্তু নামটার এই অরিজিনাল আমি যেটা ইনপুট নিয়েছি সেটা থাকে না। লুপ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু নাম ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে আমার অরিজিনালটা স্টোর করার জন্য অবশ্যই লুপের আগেই আমাকে এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে নাম ইকুয়াল টু অরিজিনাল, অরিজিনাল ইকুয়াল টু নাম লিখতে হবে মেনলি। আচ্ছা, আমার এখানে বলেই দিতেছে সব কিছু, আমি যেহেতু বুঝতে পারছি এটা আমি এখানে অ্যাড করে দিলাম আর কি। এখন আমার কোডটা হচ্ছে পরিপূর্ণ। এখন যদি আমি এটা রান করি তাহলে কি হয় দেখি, আমার সব কিছু ঠিক আছে কিনা। আমি জাস্ট একবার চেক দিই। নাম নিচে অরিজিনাল ছিল, রিফার্স্ট ইকুয়াল টু 0 দেওয়া আছে, একটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে অরিজিনাল ভিতরে নামটাকে ঢুকাই দিলাম, তারপর নাম নিয়ে কাজ করলাম লুপের মধ্যে। এখানে এই কন্ডিশনটা আমরা ভালো মতো বুঝছি একদম ধরে ধরে। তো এই লুপটা যখন কমপ্লিট হবে তখন আমি একটা রিভার্স নাম্বার পাচ্ছি, যেটা ইনপুট দিচ্ছি সেটা রিভার্স হিসেবে পাচ্ছি, এবং শেষমেশ আমি গিয়ে একটা কন্ডিশনাল চালিয়ে অরিজিনালের সাথে রিভার্সটার সাথে কম্পেয়ার করব। যদি এটা সমান হয় তাহলে এটা প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে নট প্যালিন্ড্রোম। এবার আমি কোডটাকে রান করি। জিসিসি 1 শুরুতে আমি 1 to 1 দিই। 1 to 1 দিলে কি আসে দেখি। হ্যাঁ, প্যালিন্ড্রোম, কারণ 1 to 1 এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার। আচ্ছা, আরেকটা দিই, এটাও 1 to প্যালিন্ড্রোম কিছু একটা দিই। আচ্ছা, যদি 1 দিলাম, 2 3 2 1, এটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার, কি আসে দেখি। ঠিক আছে। আচ্ছা, একটা নন প্যালিন্ড্রোম কিছু একটা দিয়ে দেখি, যেমন 1 2 3, এটাও আমাকে কারেক্ট আনসার দিচ্ছে। তার মানে আমার এই কোডটা এখন কারেকশন করার পরে এই যে কোডটা আছে সেটা। আচ্ছা, কমেন্টগুলো আমি যদি ডিলিট করে দিই তাহলে পরিপূর্ণতা পাবে। আমরা চাইলে কমেন্ট সহ কোডটা দিতে পারি, বাট এখানে এটার কথা মেনশন করে নাই যেহেতু, সেজন্য আমরা কমেন্ট ছাড়াই হচ্ছে এটা দিয়ে দিব। আশা করি এই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আমরা সেই কোশ্চেনটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, আমরা এখন 1-এর যে সি নাম্বার কোশ্চেনটা আছে সেই নাম্বার কোশ্চেনটার দিকে দেখব, এবং এইটাতে কিন্তু নাম্বার আমাদের বেশি, 10 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে এই সি সি কোশ্চেনটাতে আর কি। আচ্ছা, এটাতে আমরা কি বলছি, আমরা একটু কোশ্চেনটা দেখি। আমাদের এখানে দেখতেছি আমরা একটা ইনপুটের মধ্যে 4 দেওয়া আছে, এবং আউটপুটের মধ্যে পিরামিড আকৃতির কিছু একটা দেওয়া আছে। পিরামিডটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে বানানো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে write a C program that reads a positive integer n and then prints a pyramid of asterisk in n rows. For example, if n is 4 then output would be, আচ্ছা, আমার যে n হিসেবে আমি যে এখানে 4টা নিছি, মানে nটা হচ্ছে মূলত আমি ইনপুট নিব আর কি। সো এই nটা হচ্ছে ইনপুট থাকবে, এবং সেই ইনপুট অনুযায়ী আমরা হচ্ছে যত ইনপুট নিব ততটা হচ্ছে আমাদের রো থাকবে আর কি। এবং এই রোটার মধ্যে আমরা এরকম একটা পিরামিড, যতটা রো থাকবে এতটা রোওয়ালা একটা পিরামিড আমরা এই স্টারের মাধ্যমে ক্রিয়েট করব। আচ্ছা, তো আমি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমি এইখানে হচ্ছে পিরামিডটা একটু এঁকে রাখছি, কারণ এখানে স্পেসগুলো বোঝানোর জন্য আমাকে সিলেক্ট করতে হবে, সেজন্য আমি এখানে একটু এটা করে রাখছি, এবং আমি কোডটাও করে রাখছি, কারণ টাইম অনেক চলে যায় আসলে কোড করে লিখে করাইতে। সেজন্য আমি জাস্ট কোডটা আগে থেকে লিখে রাখছি, আমি জাস্ট এখানে বোঝাবো আর কি। আচ্ছা, আমরা স্টার্ট করব এই এন থেকে। এন হিসেবে আমি এখানে স্মল এন নিলাম, এটা সমস্যা না। ইন্টিজার এখানে এন নিয়েছে, আমরা লেখার সময় ক্যাপিটাল এন নিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, ইন্টিজার হিসেবে আমরা এন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছি, এবং এটাকে আমরা স্ক্যানএফের মাধ্যমে কিবোর্ড থেকে ইনপুট নেব। তারপর আমরা পিরামিডটার দিকে যদি এখন একটু তাকাই ভালো করে, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। পিরামিডের মধ্যে আমরা দেখতেছি যে এখান থেকে হচ্ছে শুরু হয়েছে। তো এখানে শুরুতে আমরা কিছু স্পেস দেখতে পারতেছি। স্পেসগুলো ক্রিয়েট হওয়ার কারণেই পিরামিডটা হচ্ছে আসলে পিরামিডের মতোই দেখতে লাগতেছে। যদি স্পেসগুলো কিছুই না থাকতো তাহলে কিন্তু এটা পিরামিড থাকতো না, এটা হয়তো কি ওই যে কোনো একটা হেলানো তলের মতো দেখা যেত আর কি। হ্যাঁ, কোনো একটা ত্রিভুজ আকৃতির মতো দেখা যাইতো অনেকটা।
এই পাশে যেহেতু কোনো স্পেস নাই। আচ্ছা, আমাদের এরপরে যে স্পেসগুলো মানে এগুলার যে রাইট সাইডে স্টারের যে রাইট সাইডের স্পেসগুলো মানে একটা রো যখন আমি কমপ্লিট করতেছি, কমপ্লিট করার পরে যেই স্পেস এগুলোর তো দরকার নেই। তা আমাদের দরকার হচ্ছে এই পাশে মানে লাইন শুরু হওয়ার সময় আমার যে স্পেসগুলো সেগুলোকে আমার ক্রিয়েট করতে হবে স্পেস হিসেবে। এখন আমি কোন লাইনের জন্য কোন রো এর জন্য কয়টা স্পেস হচ্ছে যে দিব সেটা আমি কীভাবে বুঝবো? আমাকে বলছে ইন্টিজার n নিতে, যেটা হচ্ছে আমার রো এর সংখ্যা। তো আমি এখানে n হিসেবে 4 যেহেতু আমাকে স্যাম্পল ইনপুট দেওয়া আছে, আমি 4টা হিসেবে আমি এখানে নিছি। তো আমার n এর মান হচ্ছে কত? 4, মানে হচ্ছে 4টা সংখ্যা। তার মানে এখানে আমি যদি এখন প্রতিটা লাইনের হিসাব করি, ঠিক আছে, এইখানে আমার স্পেস কয়টা? 1টা 2টা 3টা 4টা। এখানে কয়টা? এখানে হচ্ছে 1টা 2টা 3টা। তার মানে এখানে 4 ছিল, এখানে 3 হয়েছে, 1 করে কমছে। এখানে কয়টা? 1টা 2টা, আরও 1 করে কমছে। লাস্ট লাইনে জাস্ট 1টা। আচ্ছা, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, যেটা হইতেছে যে আমি n যতটা নিছিলাম আমার প্রথম লাইনে এতটা স্পেস ছিল, ঠিক আছে। তারপর একটা স্টার আছে, এই লাইন কিন্তু শেষ। পরের লাইনে স্পেসের সংখ্যা 1টা করে কমছে, তারপরের লাইনে আরেকটা কমছে, তারপর লাইনে আরেকটা কমছে, এবং স্টারের সংখ্যা একটা একটা করে বাড়ছে। সাথে আমি স্টারের পরে কিন্তু একটা স্পেস নিছি দেখতে সুন্দর হওয়ার জন্য আর কি। তো কারণ এখানে যেরকম আছে সেরকম তো দেখতে মনে হইতে হবে আর কি। সেজন্য আমি স্টারের পরে প্রতিটা স্টারের পরে, যেমন এই স্টারের পরেও কিন্তু একটা স্পেস মানে আছে, বাট এটা দরকার নাই আর কি আমাদের দেখানোর। এই স্পেসের পরেও একটা স্পেস আছে, এই স্টারের পরেও একটা স্পেস আছে। তো আমরা এখান থেকে একটা লজিক বিল্ড করতে পারি যে আমার মূলত ফার্স্টে হচ্ছে স্পেসটা প্রিন্ট করতে হবে, তারপর স্টারটা প্রিন্ট করতে হবে। তো অবশ্যই আমার এখানে লুপের সাহায্য নিতে হবে, এবং আমি একটা লুপ আগে নিলাম যে আমি এটা তো বুঝতে পারছি, স্ক্যান নিছি, স্ক্যান অফ করে আমি এনটাকে ইনপুট নিছি। ফর লুপের মাধ্যমে এই যে ফর লুপটা যেটা আমি আই ইনপুট মানে ইন্টিজার হিসেবে আই নিছি, এইটা দিয়ে আমি মূলত একটা রোকে ডিক্লেয়ার করতেছি যে একটা রো, এই রোটাকে আমি নেওয়ার জন্য এই ফর লুপটা নিছি। এবং এটার কন্ডিশনটা কি থাকবে? অবশ্যই আমি যদি 1 থেকে স্টার্ট করি তাহলে এটা n পর্যন্ত থাকবে, কারণ আমার এখানে বলছে যে n যেটা সেটাই আমার রো সংখ্যা। তো 1 যদি আমার n এর সংখ্যা যদি 4 হয়, তাহলে যদি 1 থেকে শুরু হয় তাহলে n পর্যন্ত যেতে থাকবে, n পর্যন্ত, n এর বেশি কিন্তু হবে না। সেজন্য এখানে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে কন্ডিশন হিসেবে, কারণ n এর বেশি হইলে তখন আর কন্ডিশনটা ফলস হবে, তখন আর এই লুপটার ভিতরে ঢুকবে না। আচ্ছা, যদি আমরা এখানে i এর মানটা যদি আমরা এখানে 1 না দিয়ে 0 দিতাম, তাহলে এখানে কি হইতো? এখানে কিন্তু আর ইকুয়াল হইতো না, তখন আমি লেস দেন দিয়ে কাজ চালাইতে পারতাম। এখন এটা অনেক সময় প্রবলেম হবে, আমরা চাই যে 1 থেকে যদি স্টার্ট করা যায় তাহলে কিছু জায়গায় একটু সুবিধা পাওয়া যায় আর কি। আচ্ছা, কেউ চাইলে এখানে 0 থেকে করতে পারে। তারপর আমরা ইনক্রিমেন্ট হিসেবে i এর মানটা এক এক করে বাড়াবো, কারণ আমরা পরবর্তী রোতে যাব সব সময়। তো পরের রোতে যদি যাই, এখানে রো এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তো এক এক করে বাড়তে থাকবে, সেজন্য আমরা i প্লাস প্লাস দিছি। এখন কথা হচ্ছে একটা রো তো আমি নিয়ে ফেললাম এই লুপের মাধ্যমে। এই রোটার মধ্যে আমার 2টা পার্ট আছে প্রিন্ট করার মতো, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে স্টার। কখনো স্পেস হচ্ছে বেশি, কখনো স্টার বেশি, ঠিক আছে। এখন কোন সময় কোনটা হবে সেটার জন্য আমার একটা লজিক বিল্ড করতে হবে। ওই লজিকটার জন্য আমি স্পেসের জন্য একটা লুপ ক্রিয়েট করব, স্টারের জন্য আরেকটা লুপ ক্রিয়েট করব। কারণ আমি রো যখন চেঞ্জ করতেছি তখন আমার স্পেসের সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে, আবার স্টারের সংখ্যাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ যেহেতু হচ্ছে, প্রতি রো চেঞ্জ হওয়ার সাথে সাথে স্পেস এবং স্টারের সংখ্যাও যখন চেঞ্জ হচ্ছে, আমার ওখানে ওই স্পেস এবং স্টারগুলো প্রিন্ট করতেও আমাকে লুপ চালাতে হবে। তো আমি ফার্স্ট একটা লুপ চালাইছি এটা স্টারের জন্য। এখানে আমি এস হিসেবে আমি স্টার স্পেসকে বুঝাইছি আর কি, সরি স্পেসের জন্য, তো এস হিসেবে আমি স্পেসকে বুঝাইছি। এখানে আমি 1 থেকে স্টার্ট করছি, এবং এখানে যে কন্ডিশনটা মূলত এই টাইপের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর মূল যেই জায়গাটা থাকে সেগুলো হচ্ছে এই লুপের ভিতরে এই কন্ডিশনগুলো, এই কন্ডিশনটা এবং হচ্ছে এই কন্ডিশনটা। এই দুইটা কন্ডিশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে পার্ট হয় আর কি, কারণ বাকিগুলো হচ্ছে যে সিম্পল বিষয়, বাকিগুলো আমরা প্রতি প্রবলেমেই সলভ করে আসবো। যদি পিরামিডটা যদি এরকম না করে যদি একটু ভিন্নভাবে দিত, তাহলেও কিন্তু, যেমন এখানে স্টারের জায়গায় যদি সংখ্যা দিয়ে দিত, তাহলেও কিন্তু আমরা
এখানে প্রিন্টের মধ্যে চেঞ্জ করতাম এবং হচ্ছে পিরামিডের এইটা যদি এইভাবে না দিয়ে যদি উল্টা করে দিত অথবা ডান পাশ থেকে দিত বাম পাশ থেকে দিত, অনেকগুলো প্যাটার্নে কিন্তু এইগুলো সাজানো যায়। তা আমাদের সবসময় দেখা যাবে যে চেঞ্জটা হবে এই কন্ডিশনে গিয়ে, বাকিগুলো কিন্তু অলমোস্ট সেমই থাকে। ঠিক আছে, বেশিরভাগ সময় কন্ডিশনটাই হচ্ছে আমাদের মেইন পার্টটা থাকে আর কি। আচ্ছা, আমরা এই কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা মূলত এই ফর লুপের মাধ্যমে স্পেস প্রিন্ট করতেছি। এখন আমার প্রথমবারে আমি যদি এসটা যদি আমি 1 থেকে স্টার্ট করি, তাহলে এখানে কন্ডিশন হিসেবে দেওয়া আছে কি, এস ইজ লেস দেন অর ইকুয়াল এন মাইনাস আই। আচ্ছা, এন এর মান কত? এন এর মান আমি এখানে 4 নিছিলাম, আমি এখানে একটু লিখে রাখি যে এন এর মান আমি হচ্ছে এখানে 4 নিছি। আচ্ছা, এন এর মান যদি প্রথমবার লুপটা যখন রান হবে এন এর মান 4 হিসেব করে, তখন আমি এখানে যখন আই হিসেবে 1 নিছিলাম, এটা এন এর থেকে ছোট আছে, ঠিক আছে, 4 এর থেকে 1 ছোট, তো কন্ডিশন ট্রু, ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পর আরেকটা লুপ পাইছে, ওখানে দেখবে যে এস এর মান 1। এবার এন মাইনাস আই আমি এটা কেন নিলাম? এন হচ্ছে কত? 4, আই হচ্ছে কত? এখানে 1। তার মানে হচ্ছে এস এর মানটা এই এন মাইনাস আই এর থেকে যদি ছোট অথবা সমান হয়, তাহলে এই লুপটা ফাংশন করবে। আচ্ছা, প্রথমবারে আমি যখন এটা করব, রান করাবো, তখন হচ্ছে এন এর মান থাকবে 4, আই এর মান থাকবে 1। তার মানে এই পুরাটার মান কত? 3। মানে এই পুরাটার মান 3। তো এটা কি এস থেকে বড় বা সমান? অবশ্যই বড়, 1 থেকে হচ্ছে 3 বড়। সেজন্য হচ্ছে এই লুপটা কিন্তু ফাংশন করবে এবং পরবর্তীতে প্রিন্টএফে যাবে, প্রিন্টএফে গিয়ে একটা স্পেস প্রিন্ট করবে। এটা কতবার করবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি প্রথম রোয়ের জন্য যদি হিসাব করি, এই রোটার জন্য যদি আমি হিসাব করি, এখানে আমি দেখতেছি যে 4টা স্পেস আমার প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো 4টা স্পেস কি এই কন্ডিশন দিয়ে ফিল আপ হয় কিনা দেখি। প্রথমবারে আমার এখানে এটার মান আসতেছে কত? 3। ঠিক আছে, এটার মান কত আসছে? 3। এবং একবার আমি স্পেস প্রিন্ট করার পরে এস এর মান কিন্তু 1 করে বাড়ছে। তার মানে এখন এটার মান কত? 2। তো এটার মান যদি 2 হয়, তাহলে এটার মান কত? 3 ছিল। তাহলে 2 হচ্ছে 3 থেকে ছোট, মানে এস এর মানটা 3 থেকে ছোট, তাহলে আবার রান করবে, আরেকটা স্পেস প্রিন্ট করবে। তাহলে কটা হয়েছে? 2টা স্পেস হয়েছে। এস এর মানটা আরও 1 বাড়ছে, তাহলে কত হয়েছে? 3 হয়েছে। 3 হওয়ার পর, আচ্ছা আমি একটু এখানে একটু লিখে রাখতে হবে, কারণ বুঝাতে গেলে সবগুলো মাথার উপরে দিয়ে যাবে আর কি। আমি যদি এখানে জাস্ট এভাবে লিখি যে এস এর মান যখন হচ্ছে আমার 1, তখন হচ্ছে এইটার মানটা কত? প্রথমবারের জন্য এটার মান হচ্ছে এন হচ্ছে 4, আই হচ্ছে আমার 1। ঠিক আছে, তাহলে প্রথমবারের জন্য হচ্ছে এন এর মান হচ্ছে আমার এখানে 4, আই এর মান হচ্ছে 1। তাহলে আলটিমেটলি হচ্ছে কত? 3। ঠিক আছে, 3। সো আমার একবারের জন্য হচ্ছে আমার 3 হবে। 3টা যখন থাকবে তখন আমার এস এর মান হচ্ছে 1, কন্ডিশন ট্রু, তাহলে একটা স্পেস হবে। আবার এস এর মান বাইরে হবে 2, এটাও কন্ডিশন ফিল আপ করে, তখন আরেকটা স্পেস হবে। এস এর মান আরেক বাড়বে, 1 বেড়ে হবে 3, তখন এখানে যেহেতু ইকুয়াল আছে, এটাও কন্ডিশন ফিল আপ করে, তখন আরেকটা স্পেস প্রিন্ট হবে। এবার কি হবে? এবার এস এর মান কত হবে? এস এর মান কিন্তু তখন 4 হয়ে যাবে। যখন 4 হবে, এইটার মান কত ছিল আমার? এটার মান হচ্ছে 4 এর জন্য এন হচ্ছে 4 আর আই হচ্ছে এখানে কত? 1। তো এখানে যখন আমার 3টা থাকে, মানে 3 থাকে আর কি, 4 মাইনাস আই হচ্ছে 3 হয়। তো এখানে হচ্ছে স্পেসে গিয়ে আমি হচ্ছে এখানে দেখতে পারবো যে 3বার আমার স্পেস প্রিন্ট হবে। ঠিক আছে, 3বার স্পেস প্রিন্ট হওয়ার পরে এই লুপটা কি আর চলবে? তখন কিন্তু চলবে না, কারণ আমার যখন 1 বেড়ে যখন এস এর মানটা +1 করে যখন 4 হয়ে যায়, তখন কিন্তু এটার ট্রু থাকে না। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু প্রিন্ট করে দেখাই। যদি আমি জাস্ট এমনি প্রিন্ট করে দেখাই আর কি, জিসিসি দিয়ে 1 সমস্যা করে।
যদি আমি 4ই দিই, এই যে ঠিক আছে আমার কোড। এবার তাহলে আমার স্পেসের বিষয়টা আমি বুঝতে পারছি যে আমার ফার্স্ট রোয়ের জন্য এই স্পেসগুলো কীভাবে প্রিন্ট হচ্ছে। এখন যখন এই ফর লুপের কাজটা যখন শেষ হয়ে যাবে, তখন আমি এই ফর লুপ থেকে বের হয়ে যাব। বের হয়ে হচ্ছে এইখানে যাব, পরে আরেকটা ফর লুপ আছে, এবং এখানে আমি তো আর আই নিতে পারবো না, তখন ফর লুপ যেহেতু আরেকটা, এখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম যেটার নাম জে। এটা আমি 1 থেকে স্টার্ট করছি, এবং এইখানে বিষয়টা হচ্ছে আমি এই যে এই কন্ডিশনটা আবার বললাম যে এই কন্ডিশনের পার্টটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট থাকে। এটা বুঝতে পারলে পুরা ফাংশনটাই হচ্ছে বোঝা যাবে আর কি, অথবা মানে পুরা কোডটাই বুঝতে পারা যাবে। তো আই এর মান এখানে কত, আমি যে এখনও কিন্তু এই লুপটা একবারও শেষ হয়নি, এটা কিন্তু প্রথমবার চলতেছে এখনও। তো আই এর মান কিন্তু স্টিল এখানে 1, তাইলে জে এর মান 1, আই এর মান 1, তাহলে এই কন্ডিশনটা কি ট্রু হয়েছে? হয়েছে, ইকুয়াল দিয়ে হয়েছে, কারণ এখানে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে। তো ইকুয়াল যেহেতু ঠিক আছে, ট্রু, পরে আমি এখন প্রিন্ট এফ করবো একটা স্টার। তা আমার কিন্তু ফার্স্ট রোয়ের কাহিনী শেষ। এবার নিউ লাইন একটা প্রিন্ট করে দিছি, কারণ আমার হচ্ছে প্রথম রোতে আর কোনো কাজ নাই, আমি পরের লাইনে চলে যাব। এখন দ্বিতীয় রোয়ের জন্য আবার কিন্তু এটা প্রিন্ট হবে, এবং ওই সময় আইয়ের মানটা কিন্তু প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে। এখন যদি আমি আইয়ের মান আমার এখানে 2, আইয়ের মান যদি 2 হয়, এটার মান কত থাকে? এটার মান হচ্ছে, আমি এন এর মান হচ্ছে 4 নিয়েছিলাম, তো 4 মাইনাস 2, এখানে থাকে 2। এবার সেম, মানে এই যে এটার মান হচ্ছে এখানে আমি লিখছি 2। এবার আবার সেমভাবে বারবার এই লুপটা চলতে থাকবে। এস ইকুয়াল টু 1 থেকে আবার স্টার্ট হবে, এস ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হয়ে এইটা একবার ট্রু হবে, একবার ট্রু হলে একটা স্পেস করবে, আবার প্লাস প্লাস হয়ে 2 হবে, আরেকটা স্পেস করবে, আবার করবে, আরেকটা স্পেস করবে। তারপর যখন এই কন্ডিশনটা ফিল আপ হবে, মানে ফলস হয়ে যাবে, তখন আমার এখান থেকে কিন্তু বের হয়ে যাবে। তো এইভাবে আমার এই স্পেসগুলো এখানে প্রিন্ট হইতেছে, এই যে স্পেসগুলো এখানে প্রিন্ট হইতেছে, এবং স্পেসের পরে আরেকটা লুপে গিয়ে আমার এই স্টারগুলো প্রিন্ট হইতেছে। আচ্ছা, সেকেন্ড রোতে স্টার যেহেতু 2টা, এগুলো একটু কীভাবে হয়েছে দেখি। আমার এখন আই এর মানটা কত? আই এর মান হচ্ছে আমার এখানে 2, 1 ছিল। সেকেন্ড টাইম যখন আমি লুপটা রান করতেছি, তখন আই এর মান কিন্তু এক বেড়ে, আই প্লাস প্লাসের কারণে এক বেড়ে কত হয়েছে? 2 হয়েছে। এখন জে এর মানটা কত? জে এর মান আমি 1 থেকে স্টার্ট করছিলাম, তাহলে প্রথমবারে জে এর মান, এইটা যখন আমি প্রথমবার রান করতেছি, তখন জে এর মান 1, আই এর মান 2, কন্ডিশন ট্রু, কারণ যে হচ্ছে আই থেকে ছোট, তো ও একবার স্টার প্রিন্ট করে ফেলছে। এখন আবার যাবে না, আবার গিয়ে জে এর মানটা কী করছে? প্লাস প্লাস করে 1 থেকে 2 করে ফেলছে। এখন আই এর মান 2, জে এর মান 2, তো কন্ডিশন কিন্তু মিলছে, কারণ এখানে ইকুয়াল দেওয়া আছে। তো আরেকবার স্টার প্রিন্ট করবে, যার কারণে এখানে একটা স্টার প্রিন্ট করার পর আমি স্পেস প্রিন্ট করে দিছি, যেটা এই স্পেসটা হচ্ছে কোনটা? এই যে এটা, এখানে যে স্পেসটা, এই যে এইখানে এই স্টারের পরে যে এই স্পেসটা, এই স্পেসটা হচ্ছে আমার এই স্পেস, ঠিক আছে? আর যেহেতু এখানে 2বার লুপটা রান হচ্ছে, 2টা রান হওয়ার কারণে 2টা স্টার পাওয়া গেছে। সেমভাবে পরের রোতে যাবে, পরের রোতে গেলে এইভাবে একটা একটা করতে করতে এসের মানটা আমার, আই এর মানটা আমার বাড়তে থাকে। এখানে আয়ের মান যদি বাড়ে, এই পুরাটার মান কিন্তু কমতে থাকবে। যেমন প্রথমবার এটার মান ছিল কত? এটার মান ছিল 3, এরপর হয়েছে 2, এরপর হবে 1। একটা সময় গিয়ে লাস্টের রোতে কিন্তু আর কোনো স্পেস থাকে না, মানে জাস্ট একটাই স্পেস থাকে, অথবা আমি এটা এই পার্টটা আমি জাস্ট বাদ দিতে পারি, এই যে এখানে এইটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি, এটা বাদ দিতে পারি। তো এখানে আমি যখন এখন হিসাব করবো, এখানে 3টা থাকে, তো আমার কিন্তু প্রথমে স্পেস হিসেবে 3টাই প্রিন্ট হয়েছে। এটা হয়তো এতক্ষণ ধরে কনফিউশন ক্রিয়েট করতে পারে যে এখানে 4টা ছিল, এখানে তো 3টা প্রিন্ট হয়েছে। তো আমি এই যে শুরুই করছি হচ্ছে একটা স্পেস পর থেকে আর কি, ঠিক আছে? তো এখানে 3টা, এখানে 2টা স্পেস। তো ফার্স্টে কিন্তু আমার 3টা স্পেস প্রিন্ট হয়েছে, পরের বারে 2টা স্পেস প্রিন্ট হয়েছে, পরের বারে একটা হয়েছে, লাস্টে গিয়ে কিন্তু আর হবে না, কারণ লাস্টে গিয়ে আমার মানে এটার মানটা কিন্তু হয়ে যাবে আর কি, 0 হয়ে যাবে। তো 0 যদি হয়ে যায়, তখন আমার এসের মান তো আমি 1 থেকে স্টার্ট করছি, তো এটা তো মানে এই কি বলে 1-এর থেকে হচ্ছে কি, মানে 0 থেকে 1 ছোটও না এবং সমানও না, উল্টা 0 হচ্ছে 1-এর থেকে ছোট। তো কিন্তু তখন কিন্তু আর এই লুপটা কাজ করবে না। তো এই লুপটা যদি কাজ না করে, কোনো স্পেস কিন্তু প্রিন্ট হবে না। এটা হবে কখন? যখন আই এর মানটা এন এর সমান হয়ে যাবে। আই এর মান যখন 4, এন এর মান যখন 4, তখন হচ্ছে এই কাজটা হবে, তখন এইটা কিন্তু রানই হবে না, কাজ করবে পুরোটা এটা। এবং তখন আমি লাস্টের লাইনটার কথা বলতেছি, আই এর মান যখন 4 থাকে, জে এর মান তখন কত থাকে? 1 থাকে, তার মানে একবার হবে। জে এর মান আবার 2 হয়, আরেকবার হবে স্টার,
জে এর মান 3 হবে, আবার হবে, জে এর মান 4 হবে, আবার হবে, জে এর মান যখন 5 হবে তখন আর হবে না। তো তার মানে কয়টা স্টার প্রিন্ট হয়েছে? 4টা। তো আমরা 4 নাম্বার রোতে দেখতেছি যে কি 4টা স্পেস আছে। তো আশা করি যে এই কোশ্চেনটা হচ্ছে বোঝা গেছে। এবং এখানে অর দিয়ে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে সলভ করব। আচ্ছা, আমরা এখন 1-এর যে সি নাম্বারটা, সি এর মধ্যে কিন্তু 2টা কোশ্চেন দেওয়া আছে অর দিয়ে, যে আমি এটাও করতে পারি বা এটাও করতে পারি। তো আমরা হচ্ছে পিরামিড এটা করলাম, এখন হচ্ছে সংখ্যা দিয়ে একটা দেখতেছি আমরা ত্রিভুজের মতো, এটা করব আর কি। আচ্ছা, এখানে কি বলছে দেখি, যে একটা ট্রায়াঙ্গেল মতো দেখতেছি আমি, এবং এখানে সেম এন সংখ্যক হচ্ছে রো থাকবে, এনটা হচ্ছে আমি ইনপুট হিসেবে নিব। এবং এখানে যেই বিষয়টা সেটা একটু এখানে পরে ক্লিয়ার করতে হবে, যে এখানে বলছে যে ইচ ইভেন ইন্ডেক্স রো, অর্থাৎ জোড় সংখ্যক যেই রোগুলো আছে, অর্থাৎ হচ্ছে 0 থেকে স্টার্ট করতে বলছে, এখানে স্টার্টিং ফ্রম 0। আচ্ছা, আমরা জানি যে 1, 3, 5, 7 এগুলো হচ্ছে অড নাম্বার, আর 2, 4, 6, 8 এগুলো হচ্ছে কি ইভেন নাম্বার। তো 0টা আসলে কি? তো 0টা অনেক সময় হচ্ছে ইভেন ধরা হয়। হ্যাঁ, তো এইখানে ব্র্যাকেটে কিন্তু বলে দেওয়া আছে যে আমরা যখন রো এর সংখ্যাটা হিসাব করব তখন কিন্তু আমরা স্টার্টিং ফ্রম 0, তার মানে হচ্ছে ইভেন সংখ্যাটা যখন আমি শুরু করব সেটা 0 থেকে স্টার্ট করব, যেটা 0টাকে এখানে ইভেন সংখ্যা হিসেবে ধরা হয়েছে। তার মানে আমার যে প্রথম রোটা থাকবে সেটা হচ্ছে 0তম রো, পরেরটা হচ্ছে 1তম রো, তারপরেরটা 2nd রো, তারপর 3rd রো, 4th রো, এইভাবে। আর সংখ্যা হিসেবে যেটা থাকবে এতটা রো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট কততম রো সেটা স্টার্ট করব আমি 0 থেকে। বলছে যে ইভেন ইন্ডেক্স রো স্টার্টিং ফ্রম 0, অর্থাৎ জোড় সংখ্যক যেই রোগুলো থাকবে শুড কন্টেন ইনক্রিজিং ইভেন নাম্বারস স্টার্টিং ফ্রম 2, অর্থাৎ জোড় সংখ্যক যে রোগুলো থাকবে ওইখানের সংখ্যাগুলা ইভেন নাম্বার হবে, কিন্তু ওইখানে কিন্তু 0 থেকে শুরু হবে না, 2 থেকে স্টার্ট হবে এবং বাড়তে থাকবে। অ্যান্ড ইচ অড ইন্ডেক্স রো, অর্থাৎ বেজোড় সংখ্যক যেই রোগুলো থাকবে শুড কন্টেন ইনক্রিজিং অড নাম্বারস স্টার্টিং ফ্রম 1, অর্থাৎ বেজোড় সংখ্যক যেই রোগুলো থাকবে সেগুলোতে অড নাম্বারগুলো প্রিন্ট হতে থাকবে 1 থেকে স্টার্ট করে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে। লাস্টে বলে দিছে দ্য আইতম রো শুড হ্যাভ i+1 নাম্বারস, অর্থাৎ ধরো হচ্ছে আমার ধর আই হচ্ছে যদি আমার 0 থাকে, তাহলে হচ্ছে 0তম রোতে হচ্ছে আমার i+1, অর্থাৎ 0+1, অর্থাৎ আসলে একটা নাম্বার থাকবে। যদি যদি 1 হয় তাহলে 1+1 2টা নাম্বার থাকবে, যদি 3 হয় তাহলে 2+1 3টা নাম্বার থাকবে। অর্থাৎ আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি যে স্টার্টিং ফ্রম 0 যেহেতু বলছে, তার মানে আমরা এটা যদি 0তম ইন্ডেক্স চিন্তা করি, প্রথম এই 2 যে আছে শুধু এটাকে যদি 0তম ইন্ডেক্স চিন্তা করি, তাহলে এখানে কিন্তু আই এর মান কত? এখানে 0, তার মানে এখানে নাম্বার কয়টা থাকবে? কি বলছে এখানে? i+1, তাহলে 0+1 অর্থাৎ 1, একটাই কিন্তু সংখ্যা আছে। এরপরে এখানে আই এর মান কিন্তু 0 থেকে বেড়ে 1 হবে, সো 1+1 2টা সংখ্যা, এখানে হচ্ছে 2+1 3টা সংখ্যা, এখানে 3+1 4টা সংখ্যা, এইভাবে। তো আমরা কোশ্চেনটা একদম ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা কোডে যাব। আমি কোডটা হচ্ছে আগে থেকে লিখে রাখছি, কারণ লিখতে গেলে দেখা যায় অনেক সময় চলে যায়, এমনিতে অনেক বড় হয়ে গেছে লেকচারটা। তো আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করব ডিরেক্ট। এটাতে আমরা বুঝতে পারছি স্ক্যানএফের বিষয়টা, আমরা ডিরেক্ট হচ্ছে ফর লুপের এখান থেকে স্টার্ট করব। একটু বোঝার চেষ্টা করি কীভাবে কী করছে না করছে। আমার এখানে কন্ডিশন কি আসলে লাগবে হচ্ছে শুরুতে আমার লাগবে হচ্ছে রো যদি জোড় সংখ্যক হয় তাহলে একরকম কাজ করব আমি, যদি বেজোড় সংখ্যক হয় তাহলে একরকম কাজ করব। যদি জোড় সংখ্যক হয়, যেটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, তখন আমার প্রিন্ট করার সময় জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব, কিন্তু স্টার্ট হবে কত থেকে? 2 থেকে। আর বাড়বে কত করে? বাড়বে হচ্ছে 2 করে, কারণ 1 করে বাড়লে তো আমি পরের সংখ্যাটা পাই, বাট জোড় সংখ্যাগুলো কি 2, 4, 6 এরকম। তো 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। তার মানে ইনক্রিমেন্টটা আমার কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন।
তাহলে জোড় সংখ্যার জন্য যদি এরকম হয়, বেজোড় সংখ্যার জন্য কী হতে পারে? বেজোড় সংখ্যার জন্য হচ্ছে আমার শুরু হবে 1 থেকে, যেটা আমি এখানে বলে দিছি আর কি, যে এই যে কোথায় বলছিল, এই যে অ্যান্ড ইচ অড ইন্ডেক্স রো শুড কন্টেন ইনক্রিজিং অড নাম্বারস স্টার্টিং ফ্রম 1, মানে এটা শুরু হবে 1 থেকে এবং সেমভাবে বাড়তে থাকবে। আমার অড নাম্বারগুলো যদি আমি চিন্তা করি যে 1 3 5 7, এটাও কিন্তু 1 এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, তার সাথে 2 যোগ করলে 7 হয়, মানে 2 করে বাড়তে থাকবে এবং স্টার্ট হবে কোথা থেকে? 1 থেকে। আমি কিন্তু শুরুতে এগুলোই লিখছি। আমি যদি জাস্ট এখানে এই যে প্রথম লুপটার মাধ্যমে আমাকে একটা রো ডিক্লেয়ার করতে হয়, এটা এই যে প্যাটার্নের মতো যতগুলোই কোশ্চেন থাকুক না কেন, সবগুলো কোশ্চেন এটাই সিস্টেম, যে প্রথম আমি যে লুপটা, মেইন লুপটা যেটা চালাবো, এই লুপের মধ্যেই যা কিছু করব, ঠিক আছে, সব কিছু এই লুপের মধ্যেই করব। এই লুপটা হচ্ছে মূলত আমাকে রো ডিক্লেয়ার করার জন্য ইউজ করতে হেল্প করতেছে। আর লাস্টে গিয়ে রোটা চেঞ্জ করতে পারতেছি আমি ওই যে নিউ লাইন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এখানে আই দিয়ে স্টার্ট করব, যেহেতু আমাকে এখানে আই বলেই দিছে যে আই তম রো, তো আমি এখানে আই দিয়েই ধরলাম আর কি, বোঝা মানে আমার সুবিধার জন্য। আই হচ্ছে আমি 0 থেকে স্টার্ট করব বলে কিন্তু দিছে আমাকে, কারণ এই যে আমাকে শুরুতে কিন্তু বলছে যে ইচ ইভেন্ট ইন্ডেক্স রো স্টার্টিং ফ্রম 0, তার মানে আমি হিসাব করার সময় 0 থেকে হিসাব করব, সেজন্য আমি এখানে আই কিন্তু 0 নিয়েছিলাম। এর আগের যে আমার প্রবলেমটা ছিল, ওই যে স্টারের যে প্রবলেমটা, ওইখানে কিন্তু আমি আই 1 নিয়েছিলাম এবং বলছিলাম যে এটা যদি আমি 0 নেই তাহলে আমার এখানে ইকুয়ালটা বাদ পড়বে। এই যে সেম, এখানে কিন্তু সেম কাজটা হয়েছে, আমি এখানে 0 নিয়েছি, সেজন্য আমার ইকুয়ালটা কিন্তু বাদ পড়ছে। তার মানে হচ্ছে আমি রো তো আমি n সংখ্যক নিব, তো এখন 0 থেকে যদি স্টার্ট করি তাহলে কিন্তু n এর এক ঘর আগে গিয়ে শেষ হয়, ঠিক আছে। তো সিতে আমরা জানি যে মানে যেটা ডিক্লেয়ার করি সেটাই হয়, পাইথনের ক্ষেত্রে দেখা যায় যে যেটা ডিক্লেয়ার করব তার আগ পর্যন্ত হচ্ছে যে হিসাব করে আর কি। আচ্ছা, তো ওইদিকে আমরা না যাই, তো আমরা এখান থেকে যদি আমরা 0 যদি আমি ধরি, তাহলে আমি কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু n লেস দেন দিতে হবে, ঠিক আছে, আই লেস দেন n দিতে হবে। আই লেস দেন ইকুয়াল কিন্তু আমি দিতে পারবো না, তখন আমার এখানে 1 ইউজ করতে হবে। এখন আমাকে যেহেতু বলেই দিছে স্টার্টিং ফ্রম 0, মানে আমার প্রথম রোটা 0 থেকে স্টার্ট হবে, সেজন্য আমি এখানে 0 নিতে বাধ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, যে একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা আমার এখানে পরবর্তীতে কন্ডিশনের কাজে লাগবে আর কি। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা মূলত কী নির্দেশ করতেছে? কন্ডিশনটা নির্দেশ করতেছে যে আই যেটা, এটা কি আসলে জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা। আমার এখানে কিন্তু জোড় সংখ্যক রো এর জন্য একরকম প্রিন্ট হবে, বিজোড় সংখ্যক রো এর জন্য কিন্তু আরেক রকম প্রিন্ট হবে। তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা জোড় সংখ্যক রো, কোনটা বেজোড় সংখ্যক রো, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই কন্ডিশনটা রান করি, এটা 0-র জন্য কি হতে পারে? 0-র জন্য কিন্তু এই কন্ডিশনটা ট্রু, সেই হিসেবে কিন্তু আমি এটাকে ইভেন নাম্বার হিসেবে ধরতে পারি চাইলেই, ঠিক আছে। অন্য কোনো সংখ্যাকে, মানে 0 সংখ্যাটাকে কি অড ধরবো নাকি ইভেন ধরবো, এটা জবাবটা হচ্ছে এরকম যে আমি যদি এই, মানে আমরা জানি যে 2 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ দিই, এটার ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা জোড় সংখ্যা। তো এই কন্ডিশনটা তো 0-র জন্য অ্যাপ্লিকেবল। আই এর মান যদি 0 হয়, তাহলে 2 দিয়ে যদি আমি 0-কে ভাগ দিই, তাহলে আমার তো ভাগশেষ 0ই থাকে, কারণ ভাগফল তো নাই, ভাগশেষও নাই, কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা, তো 0-র জন্য, মানে প্রথম যে রোটা, সেটার জন্য আমার এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। ট্রু হওয়ার কারণে আমি আর এলসে যাব না, এখান থেকে স্টার্ট করব। স্টার্ট আমার কত? 2। আমাকে বলে দিছে যে নাম্বারগুলোর জন্য আমার স্টার্ট করতে হবে 2 থেকে, তো আমি স্টার্ট করলাম 2 থেকে এবং ইনক্রিমেন্ট দিলাম 2। আচ্ছা, যদি বেজোড় সংখ্যা হইতো, মানে এটা যদি সত্য না হইতো, ধরো আমার হচ্ছে আয়ের মানটা আমার এখান থেকে বেড়ে হচ্ছে 1 হয়েছে, পরের কাজটা ঠিক আছে, বাট আমি জাস্ট এমনি বলতেছি, আয়ের মানটা পরবর্তীতে যখন 1 হবে তখন আমার কিন্তু এটা ফলস হবে, ফলস হলে আমার এলসে যাবে, এলসে গেলে স্টার্ট হবে হচ্ছে 1 থেকে। এই যে আমি দেখতেছি যে এখানে এইটা 1 থেকে স্টার্ট হয়েছে, আবার এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, তো স্টার্ট 1 থেকে হয়েছে, এবার ইনক্রিমেন্ট কত হবে? 2 করে বাড়তে থাকবে। আচ্ছা, তো আমি এখন আইডেন্টিফাই করে ফেললাম এই কন্ডিশনটার মাধ্যমে যে আমার এটা কি জোড়তম রো নাকি বেজোড়তম রো, ঠিক আছে। এবার আমি হচ্ছে সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে। সংখ্যাগুলো কীভাবে প্রিন্ট করবো? সংখ্যাগুলো প্রিন্ট, এখানে আরেকটা লুপ চালাতে হবে আমার অবশ্যই, কারণ এখানে তো আমার প্রথম রোতে একটা, দ্বিতীয় রোতে 2টা, তৃতীয় রোতে 3টা, মানে n আই এর মান যত, আই হচ্ছে 0, ওইটার সাথে 1 যদি যোগ করি তাহলে যত থাকে ততটা নাম্বার আমার ওই রোতে থাকতেছে, ঠিক আছে, যেটা আমাকে এখানে স্পষ্ট বলেই দিছে কিন্তু। তো যার কারণে আমার কিন্তু, যেহেতু আমার নাম্বারটা রো এর সাথে সাথে বাড়তেছে, আমার এখানে অবশ্যই একটা লুপ চালাতে হবে। ফর লুপ আমি একটা নিলাম, ইন্টিজার জে দিলাম, কারণ আই আমি ওখানে ডিক্লেয়ার করছি, এখন জে দিলাম।
যেটা আমার জিরো থেকে স্টার্ট করতে হবে। জিরো থেকে স্টার্ট করে এই যে কন্ডিশনটা বোঝার চেষ্টা করি, এই কন্ডিশনটা কিন্তু আমার এখানে কোশ্চেনের মধ্যে যেটা বলে দিয়েছে সেটাই, যে আমার কয়টা নাম্বার থাকবে, ঠিক আছে, i+1 সংখ্যক নাম্বার থাকবে। তো যে ইকুয়ালটা আমরা জিরো ধরতেছি, সেম আমি যদি এখানে 1 ধরতাম তাহলে আমার এখানে কিন্তু ইকুয়াল দেওয়া লাগতো, ঠিক আছে। তো আমার এখানে আমি ইকুয়াল কেন দিই নেই, কারণ হচ্ছে আমার এখানে যে নিয়ে কিন্তু আমার কাজ করতে হবে। তো কাজ যেহেতু করতে হবে, এটা যেহেতু আমার ইউজ কোথাও করতে হচ্ছে, তখন আমার চিন্তা ভাবনা করে দিতে হবে যেটা আমি আসলে কি জিরো দিব নাকি 1 দিব। কারণ আমার এটা ক্যালকুলেশনের মধ্যে যদি ইউজ করা হয় তাহলে আমার এটার ভ্যালুটা ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট এই কন্ডিশনের চিন্তা ভাবনা করলে হবে না, পরবর্তীতে আমার এটা কোথাও ইউজ কেস আছে কিনা দেখতে হবে। আমার এখানে দেখা যাচ্ছে আমি যেটাকে ইউজ করছি, তাহলে আমি এখান থেকে জিরোটাই আমার নেওয়া উচিত। এটা পরবর্তীতে এখন বুঝতে পারবো যে কেন জিরো নেওয়া উচিত। আচ্ছা, প্রথমবার যদি আমি জিরো নেই তাহলে জে এর মান এখানে জিরো, আয়ের মান কত, আয়ের মান কিন্তু জিরো ছিল। তো 0+1 ইকুয়াল টু কত, 1। তাহলে জিরোটা হচ্ছে 1-এর থেকে ছোটো, কন্ডিশন ট্রু। তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখা যাচ্ছে যে এখানে একটা প্রিন্ট করছে আমার পার্সেন্টেজ ডি, মানে একটা সংখ্যা। এই সংখ্যাটা মূলত কি, এই সংখ্যাটার ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে। ক্যালকুলেশনটা হচ্ছে স্টার্ট প্লাস জে ইন্টু ইনক্রিমেন্ট। এটার মিনিংটা কি আসলে, মিনিংটা হচ্ছে ধর হচ্ছে আমি প্রথমবার যখন আমি জিরো নিয়েছিলাম, এখানে কি আমার ইফ হয়েছিল নাকি এলস হয়েছিল, ইফ হয়েছিল। ইফটা মানে কন্ডিশনটা ট্রু হয়েছে। তো আমি এই জিনিসটা নিয়ে কিন্তু আগাইছি, মানে স্টার্ট আমার 2 হয়েছে, ইনক্রিমেন্ট আমার 2। এখন আমি যদি স্টার্টের জায়গায় 2 বসাই, এটাকে আমি যদি একটু এই যে কমেন্ট আউট করে আমি যে লেখার চেষ্টা করি, স্টার্টের মধ্যে আমার 2, ঠিক আছে, প্লাস হচ্ছে কত, জে, জে এর মান কত এখন 0, ইন্টু হচ্ছে কত, ইনক্রিমেন্ট কত 2। এটা আলটিমেটলি রেজাল্ট কত আসে, 2 কিন্তু আসে, ঠিক আছে। স্টার্ট এখানে কত পাইছিলাম আমি, 2 পাইছিলাম। এই জিরোটা পাইছি জে থেকে, জে এর মান ফার্স্টে প্রথমবার যেহেতু রান হচ্ছে এখানে 0। আর এই 2টা হচ্ছে আমার ইনক্রিমেন্টেড 2, যেটা আমি এখানে পাইছি এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে। তার মানে প্রথমবার আমি যখন রান করছি পুরা লুপটা, তখন আমি জাস্ট এই 2টা পাইছি। আমার আউটপুটের সাথে মিলছে, অবশ্যই মিলছে। এখন আমি যে এখানে বললাম যে এর মানটা যদি 1 নিতাম তাহলে কী হইতো, যদি আমি 1 নেই তাহলে আমার এখানে 0-র বদলে 1 হবে। এখন আমার এখানে কত আসে আনসার, 2 একে 2, 2 দুগুণে 4, 2 আর 2 4 হবে। তাহলে কিন্তু 4 আসে। এটা কি আমার আনসার হয়েছে, হয়নি। তো যার কারণে ওইভাবে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে এটা, মানে আমার আনসারের সাথে ওইটার মিল আছে কিনা। কারণ আমারটা ওই যেটা যদি আমার পরবর্তী ক্যালকুলেশন করতে হয়, তখন আমার চিন্তা ভাবনা করে 0 বসবে নাকি 1 বসবে সেটা দেওয়া লাগবে আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা তো আমার প্রথম রোয়ের জন্য আমার এখানে এইটা কিন্তু কন্ডিশনটা দরকার নাই। তা আমি এটা সেকেন্ড বার যখন হবে তখন বুঝাই দিচ্ছি। কারণ প্রথমবারে আমার একটাই সংখ্যা আছে, একটা সংখ্যা হওয়ার পরে ও কিন্তু নিউ লাইন প্রিন্টে চলে যাবে। এখন এটা কি বলছে, এটা বলছে যে যদি জে এর মানটা আই এর থেকে ছোট হয়, মানে আমার যে মূলত হচ্ছে যে কি নাম্বার প্রিন্ট করার সময় আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটা, আর আই হচ্ছে রো প্রিন্ট করার সময় আমি যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটা। এখন জে এর মানটা যদি আই এর থেকে ছোট হয় তাহলে আমার এক্সট্রা করে আরেকটা স্পেস প্রিন্ট হবে, ঠিক আছে। প্রথম রোতে আমার সংখ্যা জাস্ট একটাই আছে প্রিন্ট হওয়ার মতো, তো এইখানে এইটা অ্যাপ্লিকেবল হবে না। কারণ এখানে আই এর মান, জে এর মান হচ্ছে কত 0, না কত, জে এর মান এখন কত 0, আই এর মান কত 0। তার মানে এটা কিন্তু সমান, এটা এই কন্ডিশনটা কিন্তু ট্রু না, ফলস। যার কারণে এটা আর প্রিন্ট হবে না, প্রিন্ট না হয়ে এখানে বাইরে চলে আসছে, বাইরে চলে এটার বাইরে চলে আসছে, এসে দেখতেছে যে নিউ লাইন একটা প্রিন্ট, নিউ লাইন প্রিন্ট করছে। কারণ আমার এই রোয়ের কাজ শেষ, এই রোয়ের কাজ শেষ যেহেতু আমি এখানে নিউ লাইন প্রিন্ট করছি, ঠিক আছে। এই পুরো লুপটাই কিন্তু শেষ, এখন আবার কিন্তু এখান থেকে স্টার্ট হবে। এখন আমার আয়ের মান কত, প্লাস প্লাস হয়ে কিন্তু 1 হয়ে গেছে, এটা কিন্তু আর 0 নাই। এখন যদি 1 হয় তাহলে এটা কি আর আমার ফিল আপ করবে, এটা কিন্তু কন্ডিশনটা ট্রু হবে না, তখন আমার এলসে যাবে। এলসে গিয়ে দেখতেছে যে এলস মানে কি, আমি কিন্তু এখন 0তম আমার রো কিন্তু আমার শেষ, এখন 1-এ চলে আসছি। 1তম রো মানে হচ্ছে এটা একটা অড ইন্ডেক্স রো, তার মানে আমার এখানে অড নাম্বারগুলোই প্রিন্ট হবে। শুরু হবে থেকে 1 থেকে এবং বাড়তে থাকবে 2 করে করে। সংখ্যা হবে কয়টা, i+1তম। এখন i এর মান কত 1,
i+1 মানে 2, তার মানে দুইটা সংখ্যা প্রিন্ট হবে। এটাই হচ্ছে কাজটা শেষ। সিরিয়ালি এটা যে আমার প্রথমে আমি কততম রোতে আছি সেটা দেখব, এই রোটা কি ইভেন নাকি অড সেটা দেখব। যদি ইভেন হয় তাহলে স্টার্ট হবে 2 থেকে, অড হইলে স্টার্ট হবে 1 থেকে, ইনক্রিমেন্ট হইতে থাকবে 2 করে। কয়টা সংখ্যা প্রিন্ট হবে? i+1 তম i+1 যতটা হয় ততটা সংখ্যা প্রিন্ট হবে। এই পুরো অ্যালগরিদমটা হচ্ছে এইভাবেই লুপটা বারবার কিন্তু চলতে থাকবে। আমরা কিন্তু এখানে এই কাজটাই করছি, লাস্টে দিয়ে নিউ লাইন একটা প্রিন্ট করে দিছি। আর যদি আমার মাল্টিপল নাম্বার থাকে তাহলে হচ্ছে ওই একটা নাম্বারের পরে একটা স্পেস প্রিন্ট হবে, কারণ আমার এখানে আউটপুটটা কিন্তু স্পেস সহ দেওয়া আছে। সেই জন্য আমি এই কন্ডিশনটা এখানে লাস্টে দিয়ে একদম লাস্টে একটা সংখ্যা প্রিন্ট হওয়ার পর এটা দিছি। ঠিক আছে, এখন আমি যদি আই এর মান 1 হয়, 1 হইলে আমার এখানে কিন্তু এলসে যাবে, মানে আমার 1 যেহেতু অড সংখ্যা, আমার নাম্বারও প্রিন্ট হবে অড সংখ্যাগুলো। তো স্টার্ট হবে 1 থেকে, ইনক্রিমেন্ট হবে 2 করে। ঠিক আছে, স্টার্ট আমি 1 দিলাম, ইনক্রিমেন্ট 2 রাখলাম। ইনক্রিমেন্ট সবসময় 2ই থাকবে। এখন আমি এখানে চাইলে এই ইনক্রিমেন্টটা না লিখে আমি জাস্ট এখানে এইভাবে 2 লিখে দিতে পারি ডিরেক্টলি, কোনো কিছু হবে না। ঠিক আছে, তো আমি জাস্ট সৌন্দর্যের জন্য বোঝার জন্য আমি জাস্ট এখানে দিচ্ছি। এক্সাম হলে আমি হয়তো এখানে 2 দিয়ে দিতাম। আচ্ছা, যে ইকুয়াল টু আমার এখানে 0 স্টার্ট হবে। 0 থেকে আমি যখন স্টার্ট করব তখন আমার ফার্স্টে হবে এখানে, এখন আমার তো এখানে 2 এর মান তো আর 2 নাই, এখানে হচ্ছে 1 হয়ে গেছে। এটা হচ্ছে 0 আর এটা 2। ঠিক আছে, এটা মানটা কত আসে? এটার মান 1ই আসবে শুরুটা, কারণ 0-র সাথে 2 গুণ করলে 0 হয়, +1 = 1। আচ্ছা, এবার এটা 0 থাকবে না, এটা জে এর মানটা হচ্ছে 1 হবে। তো 1 হলে কী হবে? 2 একে 2 আর 1 হচ্ছে কত? 3। তাহলে আমি এখানে মূলত অড সংখ্যাগুলো পাবো। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখছিলাম যে অড সংখ্যাগুলো হচ্ছে মানে কি বলবো, 2n হচ্ছে জোড় সংখ্যা, 2n+1 হচ্ছে অড সংখ্যা। তো এখানে মূলত ওই এরকম একটা কন্ডিশন আমার এখানে করতেছে আর কি, যে আমি জে এর মানটা হচ্ছে আমি এন এর মান হিসেবে ধরতে পারি, ইনক্রিমেন্ট হচ্ছে আমার 2, তো 2n প্লাস হচ্ছে 1 মান হচ্ছে কত? স্টার্ট। ঠিক আছে, মানে এরকম একটা কন্ডিশনই কিন্তু আমার এখানে কাজ করতেছে ঘুরে ফিরে। আচ্ছা, মুখে মুখে বলছি, কতটুকু বোঝা গেছে জানি না, যারা বুঝতে পারছে তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এইভাবে আমার হচ্ছে 1 3 5 7 করে আমার অড সংখ্যাগুলো প্রিন্ট হতে থাকবে। কতক্ষণ প্রিন্ট হবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হয়। ঠিক আছে, আর এই কন্ডিশনটা মূলত কি আমাকে বলেই দিছে যে কয়টা সংখ্যা প্রিন্ট হবে। যদি i+1 এর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট হবে, এটা সমান হইলে আর প্রিন্ট হবে না, কারণ আমি এখানে 0 থেকে স্টার্ট করছিলাম। ঠিক আছে, যার কারণে এখানে লেস দ্যান দিছি। যদি 1 থেকে দিতাম তাহলে এখানে সমান দিয়ে দেওয়া লাগতো লেস দ্যানের সাথে। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি, আমরা কিন্তু পুরো কোডটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা 2 লাইন আমরা দেখছি, 2 লাইন দেখলে বাকি লাইনগুলো কিন্তু একদম ইজিলি বোঝা যায়। তো আশা করি এটা বোঝা গেছে সবার। আমি যদি এখন এই কোডটাকে রান করি, কোডটাকে যদি আমি একটু রান করি, আমার এখানে স্যাম্পল ইনপুট হিসেবে 5 দেওয়া আছে, 5ই দিলাম। এই যে আমার কিন্তু যে আউটপুটটা চাইছে ওই আউটপুটটাই কিন্তু আমার এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি আরেকটা ট্রাই করে দেখি। ধরলাম হচ্ছে কত হইতে পারে, 8 দিলাম। 8 দিলেও কিন্তু আমার সেম কাহিনী, যে প্রথমটা হচ্ছে আমার জোর, যেহেতু আমার আই হচ্ছে এখানে 0, তো i 0 হইলে আমার এখানে জোর হিসেবে ধরতে বলছে, এবং i+1 মানে হচ্ছে 0+1 মানে একটা সংখ্যা, তারপরে কিন্তু ঠিক আস্তে আস্তে করে বাড়তে আসে। ঠিক আছে, আচ্ছা, এখানে গিয়ে একটু কাজ আছে, যে এখানে ডাবল সংখ্যা হওয়ার কারণে দেখতে কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে না। এটা আমাকে যেহেতু বলে নাই এসব কিছু করতে, সো আমি এতটুকুতেই রেখে দেব। এই কোডটাই আমাকে ফুল নাম্বার পাওয়ার জন্য যোগ্য। আচ্ছা, তাহলে আমরা আজকে এই গ্রুপ এর যেই 1 নাম্বার কোশ্চেন আছে, এই 1 নাম্বারের এ বি সি এর মধ্যে 2টা কোশ্চেন ছিল। 2টা কোশ্চেনে আমি পুরোপুরি সলভ করে দিলাম একদম বিস্তারিতভাবে, সময় অনেক লম্বা হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে যদি সি দিতাম তাহলে এই যে পিরামিডেরটা দিয়ে দিতাম, মানে স্টারের যেটা আছে সেটা, কারণ এখানে একটু কন্ডিশন বেশি, ঝামেলা বেশি। স্টারেরগুলোতে কিন্তু এত ঝামেলা নাই, এখানে জাস্ট একটা লুপ রোয়ের জন্য প্রিন্ট করব, ওইটার ভিতরে হচ্ছে একটা স্পেসের লুপ থাকবে, একটা স্টারের লুপ থাকবে। কন্ডিশনটা জাস্ট ঠিক মতো মাথায় থাকলে তাহলেই এনাফ আর কি। তো আজকের জন্য এতটুকুই থাকবে। আমরা পরবর্তী লেকচারে
এই 2 নাম্বার যে কোশ্চেন আছে এই 2 নাম্বার কোশ্চেনটা সলভ করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি কোড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।